সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি সেমিস্টার 3 ক্লাস 12 চ্যাপ্টার 2 তড়িৎ ক্ষেত্রর এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই এমসিকিউ মানে এই চ্যাপ্টারটিও কয়েকটি পার্ট হবে। এই চ্যাপ্টারটির বেসিক লেভেল নিউমেরিক্যালস আর তোমার অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যালস আমার চ্যানেলে করা রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে করে নেবে। আর এমসিকিউগুলো আজকে তোমাদের আমি করাচ্ছি। মোটামুটি টোটাল এমসিকিউ তোমাদের আমি করাবো এখন, মানে যে কটা এমসিকিউ তোমাদের টোটাল করাবো সেটা হলো তোমার কনভেনশনাল টাইপ করাবো তোমাদের আমি 59টা, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 6টা, কলাম ম্যাচিং 3টা, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স করাবো তোমার 4টা, তারপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস করাবো 4টা আছে, অ্যাসেশন রিজনিং আছে 5টা, ট্রু ফলস আছে, ডায়াগ্রাম চার্ট বেসড আছে, কেস বেসড আছে, ইন্টিজার আছে, মানে প্রচুর। মোটামুটি এই চ্যাপ্টারে তোমাদের যতগুলো এমসিকিউ বই আছে সেগুলো সবটাই করাবো। আর এই কটা করতে গেলে তোমাকে আর কোনো এমসিকিউ করতে হবে না, এর বাইরে কোনো টাইপ তোমার পরীক্ষায় আসবে না, এখান থেকেই পাবে। ঠিক আছে, এতগুলো এমসিকিউ আছে টোটাল। মোটামুটি ধরো নাও 100 থেকে 150 খানা তো এমসিকিউ হবেই সব মিলে, 100 না হলেও 100 বেশি, মানে 100 হয়ে যাবে, 125 খানা হয়ে যাবে। কারণ তার সাথেও আমি এবার করাবো হলো প্রত্যেকটা অংশের পরের যে পরিচ্ছেদ সংক্রান্ত যতগুলো এমসিকিউ আছে তুমি কিন্তু সব এই চ্যানেলে পেয়ে যাচ্ছ। সো স্টে হেয়ার, তোমারই লাভ। চলো তো আজকে যে পার্টটা করাবো সেই পার্টটা হলো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল। ঠিক আছে, এই পার্টটার এমসিকিউগুলো আমরা করাবো পরিচ্ছেদ সংক্রান্ত অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কি অনুশীলনীর কনভেনশনাল টাইপ, দুটি আধানের মধ্যে পারস্পরিক বল, এই টাইপটা করাবো। তো এখান থেকে বেসিক্যালি তোমাদের যেটুকু জানতে হবে সেটা হলো কুলম্বস ল। আশা করি অনেকেই জানো, নাহলে সিম্পলি বলি কুলম্বস ল নাথিং বাট দুটো চার্জ, একটা মনে করো Q1 একটা Q2, এরা যদি একটা ডিস্টেন্সের মধ্যে থাকে সাপোজ R, তো এদের মধ্যে একটা ফোর্স কাজ করে, ডিপেন্ড করছে ফোর্সটা। আধান সম্বন্ধে তো আগে চ্যাপ্টার জানলাম, আধান ইজ নাথিং বাট NE, নাম্বার অফ ইলেকট্রন। ঠিক আছে, যদি নাম্বার অফ ইলেকট্রন কোনো অ্যাটমে বেশি হয় তাহলে সেটা নেগেটিভ NE, আর যদি কোনো বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেই যে ফাঁকা স্থান তৈরি হয় সেটার চার্জ পজিটিভ হয়, সেভাবে পজিটিভ NE। তো চার্জ পজিটিভ বা নেগেটিভ হয় সেটা Q ইকুয়াল টু হয় প্লাস মাইনাস NE, নাম্বার অফ ইলেকট্রনস, মানে কম না ইলেকট্রন বেশ অতিরিক্ত, সেই হিসাবে কোনো পরমাণু চার্জ হয়। তো কুলম্বস ল বলছে এই যে দুটো পরমাণু যারা চার্জ, যারা একজন প্লাস একজন মাইনাস, আর দুজনই প্লাস বা দুজনই মাইনাস, এরকম তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন, মানে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল। এই যে বলটা, আকর্ষণ বল কখন কাজ করবে আমরা সবাই জানি, যদি দুটো চার্জ আনলাইক হয়, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়। আর বিকর্ষণ কখন করবে, যখন দুটো চার্জই লাইক হবে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এদের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা অ্যাকর্ডিং টু কুলম্ব ইটস F ইজ ইকুয়াল টু K ড্যাশ Q1 Q2 বাই R স্কোয়ার। কী করে পেলাম? ফোর্সটা বলছে আধান দুটোর গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেটাই একসাথে কম্বাইন করলে হয় একটা সমান দিলে ধ্রুবক লাগিয়ে Q1 Q2 বাই R স্কোয়ার। এই ধ্রুবকটা দুটো পদ্ধতিতে দুরকম হয়। যদি আমি CGS নিই তাই সেই পদ্ধতিতে হয় F ইজ ইকুয়াল টু K ড্যাশটা হয়ে যায় 1/K। ঠিক আছে, Q1 Q2 বাই R স্কোয়ার। এই কে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি বলছি আস্তে আস্তে দ্বারা হোল্ড করো। আর SI যদি পদ্ধতি নিই তাহলে SI পদ্ধতিতে হয় এই K ড্যাশটা হয় F ইকুয়াল টু, এই K ড্যাশটা মানে হয়ে যায় 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R স্কোয়ার। ওকে, এটা CGS এ, এটা SI হয়। ঠিক আছে, এবার আরেকটা জিনিস হয়, যদি আমরা মানে শূন্য মাধ্যমের কথা বলি, মানে কোনো মাধ্যম নেই এরকম যদি নিই, শূন্য মাধ্যমে যদি আমরা কথা বলি তাহলে সেক্ষেত্রে এই K এর ভ্যালুটা হয়ে যায় 1। ওকে, আর এপসাইলনটার ভ্যালু হয়ে যায় এপসাইলন নট। ওকে, তাহলে সেক্ষেত্রে CGS এর ফর্মুলাটা পাল্টে কি হয়ে যায়, F ইজ ইকুয়াল টু 1/1 মানে 1 শুধু Q1 Q2 বাই R স্কোয়ার, আর সেটাই SI পদ্ধতিতে হয়ে যায় F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার। এবার কে বললাম কি বলে, মাধ্যমের পরাবিদ্যুৎ ধ্রুবক বলে, আর এপসাইলনকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা।
এপসাইলন নটকে তাহলে কি বলবো, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। আচ্ছা, শূন্য মাধ্যমের কে ইকুয়াল টু 1 হয়, মানে শূন্য মাধ্যমে তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানও 1 হয়। আচ্ছা, এবার একটা জিনিস বলি, এই কে আর মানে এসআই পদ্ধতির যে কে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর সিজিএস পদ্ধতিতে যে এপসাইলন বা এপসাইলন নট মানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা বা যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা, এই তিনটা টার্মের মধ্যে আবার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। মানে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এর অনুপাতকেই আবার কিন্তু এই পরাবিদ্যুৎ ধ্রুবক বলে। ওকে, এবার মনে রাখবে এপসাইলন ইজ অলওয়েজ গ্রেটার দেন এপসাইলন নট, মানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার থেকে অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা সবসময় বেশি। ফলে ফলে কে ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, কে ইজ অলওয়েজ গ্রেটার দেন 1। ওকে ওকে, কে 1 একমাত্র কোন ক্ষেত্রে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে, আদারওয়াইজ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কে ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 বা গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিলাম, তাহলে শূন্য মাধ্যম এখানে অ্যাড হয়ে গেল। শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1, বাকি মাধ্যমের ক্ষেত্রে কিন্তু গ্রেটার দেন 1। ওকে, এইটুকুই তোমাদের জানতে হবে, ব্যাস। তাহলে হলো এই 1/4 পাই এপসাইলন নটের মান হয় 1/4 পাই এপসাইলন নট, এর মান হয় 9 × 10⁹। ঠিক আছে? ওকে, এপসাইলন নটের পার্সোনাল নিজেরও মান আছে, সব 8.854 বা 6 পয়েন্ট কিছু একটা আছে, দেখে নেবে, লাগলে আমি ইউজ করবো। ঠিক আছে, এই হলো ব্যাপার। এইটুকু বুঝলেই মোটামুটি আজকের বাকি এমসিকিউ করার সময় বলে দেবো। ঠিক আছে, এইটুকু বেসিকের ওপর ভিত্তি করেই এমসিকিউ তৈরি হবে, কিন্তু এমসিকিউগুলো মোটেও সহজ নয়, বুঝতে হবে প্রত্যেকটা এমসিকিউ, কিন্তু তার বেসিক এটাই। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝে নাও। এবার আমরা একটা করে এমসিকিউ যাবো, এমসিকিউ করতে গিয়ে যদি কোনো নতুন ইনফরমেশান লাগে ইনফরমেশানগুলো দেবো। আপাতত এইটুকু টুকে নাও, কারণ এর উপরে কোয়েশ্চেন চলে আসবে। ঠিক আছে, দেখতে পাবে না। চলো তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনে আসি। আচ্ছা, আরেকটা কথা একটা বলে দিই, সেটা হলো যে এই যে Q1 আর Q2 এদের বলটা আকর্ষণীয় বল না বিকর্ষণীয় বল, সেটা কিন্তু আমরা চার্জের আধানের প্রকৃতি দেখে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, অঙ্ক করার সময় ফোর্সটা বের করার সময় সেই ফোর্সের সময় কিন্তু আধানের আমরা চিহ্ন ব্যবহার করব না। অনেকে চিহ্ন ব্যবহার করে, কিন্তু আমরা চিহ্ন ব্যবহার করব না। চিহ্নটা কোন চিহ্ন হবে আধানের, পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা আকর্ষণ বা বিকর্ষণ দেখে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করব। ঠিক আছে, মানে আমরা জিনিসটা বুঝে আমরা দেখব যে মাইনাস না প্লাস আধানের মান, আর মানে বাকি ম্যাথামেটিক্সে আমরা কোনো প্লাস মাইনাস ইউজ করব না, ওখানে খালি ফোর্সটা বের করবো। ঠিক আছে, অনেকের অনেক স্টাইল হয়, অনেকে ইউজ করে, আমি ইউজ করি না। ঠিক আছে, আমরা চার্জের প্রকৃতি সেটা আমরা কিন্তু দেখে বুঝবো। ঠিক আছে, অঙ্ক করতে করতে বুঝি। তো 1 নম্বর, কিউ পরিমাণ, দেখো আধান কিউ পরিমাণের দুটি সম আধান, এই সম আধানে সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধান রাখা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। আচ্ছা, প্রথমত কি বলছে, কিউ পরিমাণে দুটি সম আধান, একটা কিউ আর একটা কিউ, এই পরিমাণে দুটি সম আধান। ওকে, সেম আধান মানে সেম চিহ্ন, সেম সব কিছু, ভালো কথা। এই রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা হলো। এবার এই যে কিউটা এর কিন্তু মধ্যবিন্দুতে আছে, এর কোনো ভ্যালু বলেনি। ঠিক আছে, এটা কিউ বলেছে, প্লাস না মাইনাস, এর ভ্যালু কত হবে সেটা কিউ এর উপর নির্ভর করে না, কিচ্ছু বলেনি, শুধু বলেছে কিউ বলেছে, কিউ মানে একটি আধান রাখা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। প্রশ্ন এখানে দু রকম হতে পারে। প্রশ্ন বলতে পারে যে কিউ আধানটির উপর কোনো বল ক্রিয়া করবে না, এরকম প্রশ্ন বলতে পারে। আবার সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে, এরকম বলতে পারে। সংস্থাটি সাম্যাবস্থায় থাকা আর কিউ আধানের মধ্যে কোনো বল ক্রিয়া করে না, সেটা কিন্তু দুটো আলাদা গল্প। যদি বলে কিউ আধানের উপর কোনো রকম বল ক্রিয়া করছে না, তাহলে কিউ আধানকে নিয়ে আমরা দেখব যে এর উপর কি কি বল কাজ করছে, তার নেট বল শূন্য করব, মোট বল। ঠিক আছে, কিন্তু যদি বলে কোনো পুরো সিস্টেমটাই সাম্যাবস্থায় আছে, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আধানের উপর ফোর্স দেখব, এবং তার রেজাল্ট সবসময় 0 হবে। যে কোনো আধান নিতে পারো, এটাই নিতে হবে, তার কোনো মানে নেই। সাম্যাবস্থায় মানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেটা ট্রু হওয়া প্রয়োজন। ওকে, এবার আগে চিহ্নে চলে আসি, তারপরে আমরা অঙ্কে যাব। আচ্ছা, এই দুটো কি আছে, সম ডিস্টেন্সে আছে। হ্যাঁ, সাপোজ ধরে নিলাম
এই দুটোর মধ্যে ডিস্টেন্স 2r, 2r ধরে নেওয়ার কারণ কি, তাহলে আমার এই হাফটা আর ইউজ করতে পারবো, ঠিক আছে। এই জন্য ধরে নিলাম মাঝখানে ডিস্টেন্সটা 2r, তাহলে এটা ধরে নিলাম আর, ভালো কথা। এবার সিস্টেমটা সাম্যাবস্থায় রাখতে হবে। এই দুটোর আদান দেখা যাচ্ছে সেম আধান আছে, ঠিক আছে, প্লাস আদান আছে। এই দুটো যদি প্লাস আদান হয় তাহলে এই আধানটা কি হতে হবে সেটা ভাবো আগে। যদি সাপোজ মনে করো এই আধানটা প্লাস আধান, কি আধান ধরলাম, প্লাস, ভালো কথা। তাহলে এ একে বিকর্ষণ করবে, তার মানে এ এদিক যেতে চাইবে, এও একে বিকর্ষণ করবে, মানে এদিক যেতে চাইবে। যদি বাই চান্স দুজনে সমান বলে বিকর্ষণ করে তাহলে ও স্থির থাকার সম্ভাবনা আছে, ভালো কথা। তার মানে সিস্টেমটা সাম্যাবস্থায় না থাকুক আর না থাকুক, এ সাম্যাবস্থায় থাকবে। কিন্তু সিস্টেম সাম্যাবস্থায় থাকা মানে আমার প্রত্যেকটা আধানের উপর ফোর্স দেখতে হবে যে দুদিকে হচ্ছে কিনা। যদি আমি এবার এর উপর ফোর্স দেখি তাহলে এ প্লাসকে এদিকে বিকর্ষণ করছে, এও যদি প্লাস হয় তাহলে এই প্লাসকেও এও এদিকে বিকর্ষণ করবে, অর্থাৎ এ কিন্তু এদিকে মুভ করে যাবে, অর্থাৎ পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় কিন্তু থাকবে না। এই আধানটা সাম্যাবস্থায় থাকলেও এই আধানটা কিন্তু সাম্যাবস্থায় থাকছে না। সেম কেসে এর কথা যদি বলি, এ একে বিকর্ষণ করবে, যদি প্লাস হয় আর এও একে বিকর্ষণ করবে, অর্থাৎ এও কিন্তু সাম্যাবস্থায় থাকবে না। ফলে মাঝখানে আধানটা সাম্যাবস্থা থাকার চান্স থাকলেও গোটা সিস্টেমটা সাম্যাবস্থা থাকার কিন্তু কোনো রকম চান্স নেই। সো গোটা সিস্টেমটাকে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, এবার যদি প্লাসে না হয় মাইনাসে মিলিয়ে দেখি। সাপোজ এটা মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে এ একে আকর্ষণ করবে আর এ একে আকর্ষণ করবে, অর্থাৎ এর এখনও সাম্যাবস্থায় থাকার চান্স আছে। যদি এর কথা বলি তাহলে এ মাইনাস, তো তাহলে মাইনাস একে আকর্ষণ করবে, মাইনাস একে আকর্ষণ করবে আর এই প্লাস একে বিকর্ষণ করবে, অর্থাৎ এই দুটো আধানের জন্য এর উপর যে ফোর্স কাজ করবে সেটাও দুদিকে কাজ করছে, অর্থাৎ সাম্যাবস্থা হওয়ার চান্স আছে। যদি এর কথা দেখি তাহলে এখানেও দেখো এই মাইনাস, ফলে এই কিউকে আকর্ষণ করবে আর এই কিউটা এই কিউকে বিকর্ষণ করবে, অর্থাৎ এবার কিন্তু পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকার চান্স আছে। তাহলে এখান থেকে যেটা বুঝলাম যে গোটা সিস্টেমটা সাম্যাবস্থায় থাকার কারণ থাকতে হলে কিউ কে হতে হবে নেগেটিভ। তাহলে এখান থেকে প্রথমেই অপশন সি আর ডি কেটে গেল, থাকলো এ আর বি এর মধ্যে। আচ্ছা, এবার দেখার উপায় কি, আমরা যে কোনো একটা আধান নিয়ে তার নেট করব, আর সেই নেটটা হবে শূন্য, বা সেই তার উপর ধরে নেব যে দুদিক থেকে সমান বল কাজ করছে। যদি আমি কিউ আধান নিয়ে করি তাহলে কিউ এর উপর এর ফোর্স কত, কিউ মানে, আচ্ছা আমরা 1/4 এসআই যদি করি 1/4πε0কে, আর শূন্য মাধ্যমে কিছু না বললে শূন্য মাধ্যমে করবো, 4πε0কে আমি একটা কে ধরে, মানে হ্যাঁ কে ধরে নিচ্ছি আপাতত। হ্যাঁ, এই কে কিন্তু আলাদা, ঠিক আছে, আপাতত এইটাকে আমরা কে ধরে নিচ্ছি, যখন ফাইনাল ইউজ করব তখন কিন্তু আমরা চেঞ্জ করব, বা কে ড্যাশটাই রাখছি, চেঞ্জ করছি না। ওকে, কে ড্যাশটা যখন যদি আমার না কাজে লাগে তাহলে আর পাল্টাবো না, কাজে লাগলে সিজিএসএসআই করবো, ঠিক আছে। তাহলে এখানে এ যদি এর কথা বলি তাহলে এ কে কী দিচ্ছে, ফোর্স দিচ্ছে এটা। আচ্ছা, আর মনে হবে ফোর্স করার সময় কোনো চিহ্ন লাগে না, চিহ্ন দেখার দরকার নেই, চিহ্ন দিয়ে আমরা শুধু কনসেপ্ট করবো আর কিছু না, ঠিক আছে। কনসেপ্ট করে দেখে নিলাম এটা নেগেটিভ, এবার চিহ্ন ফোর্স বের করার সময় লাগবে না। তাহলে কিউ এর কিউ ইন্টু কিউ মানে কে ড্যাশ, কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এই ফোর্সটা কাজ করছে এটার জন্য। এটার সাথে এটা যদি দেখি তাহলে কিউ ইন্টু কিউ মানে কে ড্যাশ ইন্টু আর স্কোয়ার, এই দুটো সমান, তাই তো, কারণ নেট ফোর্স 0। আচ্ছা, এইটা ইকুয়েশন করে দেখছি যে সবই কেটে যাচ্ছে, দেখো, মানে এর থেকে আমি কোনো রিলেশন পাচ্ছি না, বা এখান থেকে কিউবের কোনো মান পাচ্ছি না। যখন পাচ্ছি না আমরা নেক্সট দেখবো এই আধানটা দেখি বা এই আধানটা দেখি, মনে করো এটা দেখছি, এটা চেক করে নিচ্ছি, তাহলে ওটা যদি চেক করি তাহলে এটার জন্য কী হবে, এটার জন্য যদি দেখি তাহলে হবে কিউ কে ড্যাশ কিউ ইন্টু কিউ বাই 2r তার স্কোয়ার ইকুয়াল টু কেন, কারণ এই যা ফোর্স দেবে এটার সমান ফোর্স উল্টো দিকে দেবে, তাহলে ইকুয়াল টু হতো কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, অবশ্যই একটা কে ড্যাশ। এবার এখানে কে ড্যাশ কেটে যাচ্ছে, কিউ একটা কেটে যাচ্ছে, এখান থেকে কিউ বাই 4r স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার, এখান থেকে আর স্কোয়ার কেটে যাচ্ছে, দ্যাটস মিন কিউ ইকুয়াল টু বেরোলো ক্যাপিটাল কিউ বাই 4। সো এখানে যে আধানটা হবে তার মান হবে কিউ বাই 4, ক্যাপিটাল কিউ বাই 4, আর তার চিহ্ন হবে নেগেটিভ। তাহলে ওভারঅল সব মিলে কী দাঁড়ালো, 1 নম্বরের দাঁড়ালো অপশান বি মাইনাস কিউ বাই 4, 2 নম্বর। দেখো বুঝলে কিনা এটা 2, দেখো দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9 নিউটন, ভালো কথা। যদি তাদের দূরত্ব বেড়ে 3t হয় তখন তাদের মধ্যে বিকর্ষী বল কত। আচ্ছা, যদি ডি দূরত্ব থাকে তাদের মধ্যে বিকর্ষী বল 9, মনে করে ধরে নিলাম আবার সেই এটা q1 আর এটা q2, এদের মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো d, তাহলে আকর্ষণ বল কত, F ইকুয়াল টু হবে কে ড্যাশ
Q1 Q2 বাই ডি স্কোয়ার। ভালো কথা, তাই তো, ডি স্কোয়ার। তার মান কত বলেছে? 9 নিউটন। তাহলে 9 ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই ডি স্কোয়ার। ভালো কথা। এবার বলছে যদি তাদের দূরত্ব বেঁধে 3D হয়, তাহলে নতুন ফোর্স হবে এফ ড্যাশ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই কত 3D তার স্কোয়ার, দ্যাট ইজ কে ড্যাশ Q1 Q2 বাই 9 ডি স্কোয়ার, দ্যাট ইজ 1/9 কে ড্যাশ Q1 Q2 বাই ডি স্কোয়ার। এবার দেখো কে ড্যাশ Q1 Q2 বাই ডি স্কোয়ার মানে 9, তাহলে 1/9 ইন্টু 9, 9 কেটে গেল 1। তো নতুন ফোর্স হবে এফ ড্যাশ ইকুয়াল টু 1 নিউটন। অপশন কোনটা আছে? 1 নিউটন, 3 নিউটন, 6 নিউটন, 27 নিউটন, দ্যাট ইজ অপশন এ 1 নিউটন ইজ দ্য রাইট অ্যান্সার। দিয়ে গেল। নেক্সট 3 নম্বর কি বলছে দেখো, বলছে যদি Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q হয়, তবে Q1 বাই Q এই অনুপাতের মান কত হবে যাতে একটি নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2-র মধ্যে ক্রিয়ারত বল সর্বোচ্চ মানের হয়, মান সর্বোচ্চ হয়। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে শেখো, এরকম টাইপের আরও অঙ্ক আসতে পারে। বলছে Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q, Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q। এর মানে একটা আধান যদি Q হয়, মানে Q1 হয়, তবে আরেকটা আধান হবে, এটা মনে করি একটা আধান, তাহলে আরেকটা আধান হবে কত Q2 ইকুয়াল টু হবে Q মাইনাস Q2, তাই তো, সরি Q মাইনাস Q1, Q মাইনাস Q1, Q মাইনাস Q1, এটা হলো আরেকটা আধান হবে। ওকে, এবার তুমি যদি এটাকে Q1 না দিয়ে এটা Q2 নাও, তাহলে এটা হবে Q মাইনাস Q2, যে কোনো একটা দিয়ে করতে হবে। আপাতত আমরা Q1 দিয়ে করছি কারণ রেশিও Q1 এর চেয়েছে। তো দুটো আধান, একটা আধানের মান Q1, একটা আধানের মান Q2, আবার Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q, তার মানে একটা আধানের মান যদি Q1 হয় তার একটা আধানের মান হবে Q মাইনাস Q1। ওকে, যেখানে Q হলো Q1 Q2 যোগফল। ভালো কথা। নেক্সট কি বলেছে, তাহলে Q1 বাই Q এর অনুপাত কত হবে যাতে নির্দিষ্ট দূরত্বে, একটা যে কোনো দূরত্ব হতে পারে, এটা সাপোজ দূরত্বটা আর, এই নির্দিষ্ট দূরত্বেই যে কোনো নির্দিষ্ট দূরত্বে আর কি এদের মধ্যে ক্রিয়ারত বল সর্বোচ্চ হবে, মানে Q1 আর এই Q2 মানে Q মাইনাস Q1 এর মধ্যে ক্রিয়ারত বল সর্বোচ্চ হবে। তাহলে বল যদি সর্বোচ্চ হয়, বল সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার শর্তই হলো যে ডেরিভেটিভ শূন্য। তাহলে এখানে Q1 নিয়েছি, তাহলে Q1 এখানে Q1 আর Q মাইনাস Q1 নিয়েছি, তাহলে এখানে ডেরিভেটিভ হবে Q1 এর সাপেক্ষে, ঠিক আছে। যদি Q2 দিয়ে হতাম তাহলে Q2 এর সাপেক্ষে হতো। তাহলে বলছে যে এদের মধ্যে যে ক্রিয়ারত যদি ফোর্স F হয়, তাহলে DF বাই DQ1 ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তাহলেই এদের মধ্যে সর্বোচ্চ বল কাজ করবে। ওকে, যে কোনো যখন সর্বোচ্চ কথাটা আসবে তখন ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা Q1 হলে এটা Q মাইনাস Q1, তাহলে DQ1 অফ F ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এবার F কত বল, F ইজ ইকুয়াল টু K ড্যাশ Q1 into Q minus Q1 divided by R square. Put it here, that is implies DQ1 of K dash Q1 Q minus Q1 by R square is equal to 0. That implies এখানে গুণ করে জায়গায় K dash বের করে দিলাম, দিয়ে ওদিক পাঠিয়ে দিলাম 0 করে দিলাম, আরটা নির্দিষ্ট বের করে দিলাম, ওদিক পাঠিয়ে 0 করে দিলাম। তো DQ1 of Q1Q মাইনাস Q1 স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কি হলো, এই আর স্কোয়ার তো কনস্ট্যান্ট, মাঝখানে নির্দিষ্ট দূরত্ব 1/r স্কোয়ার বেরিয়ে গেল, এদিকে K ড্যাশ বেরিয়ে গেল, তো K ড্যাশ বাই আর স্কোয়ারটাকে আবার শূন্য দিকে গুণ করে দিলাম, বলে ওটা শূন্য হয়ে গেল। দ্যাট ইজ ইমপ্লাইজ এখানে Q কনস্ট্যান্ট, কারণ Q1 প্লাস Q2 এর যোগফল Q, সেটা আধান সবসময় কনজার্ভ থাকে, তাহলে Q বাইরে বেরিয়ে গেল, Q1 এর হবে 1 মাইনাস 2Q1 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল টু 0। Thus Q minus 2Q1 is equal to 0. That implies Q is equal to 2Q1. কি চেয়েছিল, চেয়েছিল হলো Q1 by Q. So Q1 by Q equal to 1 by 2 0 point, that is equal to 0.5. So Q1 by Q রেশিও হবে 0.5, মানে অপশন ডি। দেখো বুঝতে পারলে কিনা, খুবই সহজ অঙ্ক। এরকম টাইপের আরেকটা অঙ্ক আছে, করাবো, দেখো এটা 4 নম্বর। 4 নম্বরে বলছে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের দিকে যাচ্ছে, ধনাত্মক দিকে যাচ্ছে,
কণাটির উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ক্রিয়াশীল। এবার তড়িৎ ক্ষেত্র কনসেপ্টটা তো তোমাদের দিইনি, তা তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটাকে দাও, দিই, তারপরে তো এটা বলতে পারবো। উড়ে যেত কোয়েশ্চেন, উড়ে গেছে। চল দেখ তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটা কি। তড়িৎ ক্ষেত্র মানে হলো, মনে কর এখানে একটা প্লাস প্লেট আছে, একটা প্লেট যার মধ্যে শুধু প্লাস আধান আছে, আর এদিকে একটা প্লেট আছে যার মধ্যে মাইনাস আধান আছে। ওকে, তাহলে এদের মধ্যে যদি অন্য একটা আধান আনি, সে কি আকর্ষণ বিকর্ষণ ফিল করবে? তো তার মানে এদের মধ্যে অন্য একটা আধান এলেই আকর্ষণ বিকর্ষণ ফিল করে। তাহলে এদের মধ্যে একটা ফোর্স ফিল, মানে এই জায়গাটার মধ্যে ফোর্স রয়েছে, তাই তো। তো সেই ফোর্সটাকে, মানে ফোর্স ক্রিয়েটেড প্লেসটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। মানে একটা আধানের জন্য তার আশেপাশে যত অঞ্চল জুড়ে তার এফেক্ট থাকে সেই জায়গাটাকে বলে তড়িৎ ক্ষেত্র। ওকে, এবার এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে সেটা শেখার জন্য মনে রাখবে, তড়িৎ ক্ষেত্র চেক করার জন্য একটি একক ধনাত্মক আধান ব্যবহার করতে হয়। কী করতে হয়? একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধানটা যেদিকে মুভ করবে সেদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করবে। তো সাপোজ যদি এখানে একটা একক ধনাত্মক আধান রাখি, তাহলে সে কোন দিক মুভ করবে? প্লাস ওকে বিকর্ষণ করবে আর মাইনাস আকর্ষণ করবে। তাই তড়িৎ ক্ষেত্রের দিক কী হলো? তড়িৎ ক্ষেত্রের দিক অলওয়েজ প্লাস থেকে মাইনাসের দিকে। তাই তড়িৎ ক্ষেত্র কোন দিকে সময়? অলওয়েজ প্লাস থেকে মাইনাসের দিকে, যাকে ই দিয়ে লেখা হয়। তাহলে একটা তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করে? প্লাস, মানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করে? প্লাস থেকে মাইনাসের দিকে। এবার এখানে যদি আমরা -1 আধান ইউজ করতাম সাপোজ, তাহলে সেটা কোন দিকে যেত? এদিকে আকর্ষণ করতো না। তাহলে সেক্ষেত্রে তার নামও কিন্তু তড়িৎ ক্ষেত্র বলা যায় না। তড়িৎ ক্ষেত্র যখন একটাকে বলতে পারো, যদি +1 যেদিকে মুভ করবে সেটাকে তড়িৎ ক্ষেত্র বলো, তাহলে -1 এর ক্ষেত্রে বলতে পারো যে -1 তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকলে, এবার মাইনাস চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকলে সে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে মুভ করবে। তড়িৎ ক্ষেত্রের দিক ধরা হয় প্লাস আধান যেদিকে মুভ করবে সেদিকটাকে। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে? যদি প্লাস এদিক থেকে মাইনাস এদিকে থাকে, তাহলে নিচের দিকে প্লাস আধান দিকে মুভ করবে। তাহলে মাইনাস আধান কোন দিকে মুভ করবে সেই হিসাবে তড়িৎ ক্ষেত্র রাখলে সে অবশ্যই মাইনাস প্লাসের দিকে মুভ করবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু সেটাও তড়িৎ ক্ষেত্রের দিক হিসাবে গণ্য করা যাবে না। সেক্ষেত্রে সেটা বলতে হবে যে সেটি তড়িৎ ক্ষেত্রে উল্টো দিকে যাচ্ছে। তার মানে একটা, মনে করে এই ঘরটার মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে। ওকে, কীভাবে আছে? মনে করে এই দেওয়ালে প্লাস আধান আছে, এই দেওয়ালে মাইনাস আধান আছে। তাহলে এমতো অবস্থায় তড়িৎ ক্ষেত্র কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। অর্থাৎ এমতো অবস্থায় কোনো প্লাস আধান এলে কোন দিকে মুভ করবে? মাইনাসের দিকে মুভ করবে। কিন্তু এমতো অবস্থায় কোনো মাইনাস আধান যদি ঘরে আসে, যদি আমি মাইনাসে, তাহলে কিন্তু কোন দিকে মুভ করবো? প্লাসের দিকে মুভ করবো। তাহলে এক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে আমি তড়িৎ ক্ষেত্রের অপোজিটে মুভ করবো। ক্লিয়ার? চলো, এই হলো গল্প। তো এবার এখানে অঙ্কটা আসি। অঙ্কটা তো বলছে ই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর। আচ্ছা, তাহলে এখানে অক্ষ লাগবে এক্স ওয়াই জেড। এখানে এক্স বোঝাচ্ছে বোর্ডের ডান দিক, ওয়াই বোঝাচ্ছে বোর্ডের ওপরে, আর জেড বোঝাচ্ছে বোর্ড থেকে বাইরে। এবার গল্প করি। এই আধান বিশিষ্ট একটা ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল। তাহলে এই দিকে একটা ইলেকট্রন মুভ করছে ভি বেগে। ঠিক আছে, ইলেকট্রন মানে কিন্তু চার্জ হলো -1.6 × 10⁻⁻19 কুলম। কোন দিকে মুভ করছে? এক্স অক্ষের দিকে। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা থিওরি লাগবে, এখানে বলে দিচ্ছি। সেটা হলো যে তড়িৎ ক্ষেত্রের কনসেপ্ট লাগবে আবার, সে এখানে বলে দিচ্ছি। কোয়েশ্চেনটা অজাত। আচ্ছা, ওকে, দেখ সেই কনসেপ্টটা হলো যে তোমার যদি এখানে, মানে মনে করো সাপোজ কোনো আধান কিউ, ওকে, এর জন্য তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট করা হলো, মানে এর চারপাশে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হলো, মনে করো প্লাস আধান কিউ। তাহলে এর মনে করো কোথায় যে করি, আচ্ছা এটা আগে মুছে দিই তারপরে করি। এই জায়গাটা বুঝে গেছ? সাপোজ এখানে একটা প্লাস আধান কিউ আছে। ওকে, তাহলে এর তড়িৎ ক্ষেত্র আছে। তো তড়িৎ ক্ষেত্র মনে করো এই সার্কেলে আছে, এই সার্কেলে আছে। সার্কেল মানে কি? এখান থেকে আর দূরত্ব অব্দি কাজ করছে, তাহলে এদিকেও আর দূরত্ব অব্দি কাজ করবে। এই আরেকটা সার্কেলেও মনে করো আছে, এখান থেকে আর দূরও কাজ করছে। তো যতদূর কাজ করবে মানে কি, ওখান থেকে যতদূর পর্যন্ত ওর আকর্ষণ বিকর্ষণ থাকবে সেটা তড়িৎ ক্ষেত্র। এবার সেই তড়িৎ ক্ষেত্রে যদি একটা +1 আধানকে আনা হয়, তাহলে সে কি ফোর্স ফিল করে? F = সে যে ফোর্সটা ফিল করে সেটা হলো কুলম্বীয় ফোর্সই, সে যে আধানই হোক না কেন। তাহলে কি F = কি হবে? K' Q × 1 বাই এদের ডিস্টেন্সটা আর হয়, তাহলে R²। তাই তো?
তাই তো। কিন্তু +1 বদলে যদি অন্য কোনো আধান আনি তাহলে সে ফোর্স কি ফিল করবে, মনে করো কিউ আধান আনলাম বা কিউ ড্যাশ আনলাম, ঠিক আছে, সে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাহলে সে ফোর্স ফিল করবে F = K ড্যাশ কিউ ড্যাশ বাই আর স্কোয়ার। এবার তড়িৎ ক্ষেত্র বলে তাকে, মানে তড়িৎ ক্ষেত্র ডেফিনেশনটা এটাই যে কোনো আধানের জন্য তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্রে, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশনটা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যদিও আমাদের এখানে টপিকটা নয় তবুও অঙ্ক আছে, বোঝাতেই হবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ডেফিনেশন হলো যে যদি কোনো একটি আধানের জন্য তার আশেপাশে জুড়ে তার তড়িৎ ক্ষেত্র থাকে বা তার ফিলিংসটা থাকে, তাহলে সেখানে তার ফিলিংসটা মেজার করার জন্য মিনিমাম +1 আধান আনতে হবে। তো +1 আধানের উপর যে ফোর্সটা ফিল করাবে এই আধানটা, সেটাই হলো ওই আধানটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা ওকেও সংক্ষেপে তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে সেটার জন্য কি করতে হবে, +1 আধানকে এনে ডিস্টেন্স দেখে কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কুলম্বের সূত্র কি বলে, F = K ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে একটা আধান কিউ আর একটা আধান +1, তাহলে কিউ বাই আর স্কোয়ার। তো এইটাকেই বলা হয়, কিন্তু ফোর্সটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র ইজ আ তড়িৎ ফোর্স, মানে কুলম্বীয় ফোর্সটারই অপর নাম তড়িৎ ক্ষেত্র। শুধু পার্থক্যটা কি, কুলম্ব ফোর্স দুটো আধানের মধ্যে কাজ করে, আর তড়িৎ ক্ষেত্র একটা আধান আর একটা একক আধানের মধ্যে ধরা হয়, ঠিক আছে। তাহলে এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে যদি ওখানে +1 জায়গায় কিউ ড্যাশ থাকতো তাহলে সেটা কি হতো, কে ড্যাশ কিউ বাই আর, মানে কে ড্যাশ কিউ ড্যাশ বাই আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে যেটা বলা যায় এটা ফোর্স, এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র বলা যাবে না। তড়িৎ ক্ষেত্র তখনই বলবো, মানে প্রাবল্য তখনই বলবো যখন আরেকটা আধান +1 হবে। তাহলে এখান থেকে এটা বলা যায়, দেখো যে এইটুকু পার্টটাই তো তড়িৎ ক্ষেত্র ই। তাহলে এখান থেকে একটা জিনিস বলা যায় F = E × Q ড্যাশ, মানে দুটো আধান, কি বললাম, দুটো আধান এর মধ্যে ফোর্স কাজ করছে, মানে প্রত্যেকটা আধানই একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে। একটা আধানের জন্য আর একটা আধান সেখানে ফোর্স ফিল করছে। মানে একটা আধান বলবে, মনে করো আর ফোনটা, আমি একটি আধান, ফোনটা একটি আধান। ফোনটাকে মনে করো আমি প্লাস, ফোনটা মাইনাস। আমি বলছি ফোনটাকে আমি আকর্ষণ করছি, ফোন বলছে আমাকে আকর্ষণ করছে। বা আমি বলছি ফোনটাকে তুই আমার তড়িৎ ক্ষেত্রে এসেছিস, ফোন বলছে না তুই আমার তড়িৎ ক্ষেত্রে এসেছিস। তাহলে যদি আমি ইন্ডিভিজুয়াল বলি আমার তড়িৎ ক্ষেত্র কত যদি বলি, তার মানে আমার আধান × 1 বাই আমার আর তোর মধ্যে ফোনটার মধ্যে ডিস্টেন্স স্কোয়ার। আর যদি ও বলে ওর তড়িৎ ক্ষেত্র কত, তাহলে ওর আধান × 1, কারণ তড়িৎ ক্ষেত্র মাপার জন্য কি করতে হয়, যে পয়েন্টে আমি আছি সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র মাপতে গেলে আমাকে সরিয়ে সেখানে কিন্তু +1 আধানকে আনতে হবে। তাহলে সে তড়িৎ ক্ষেত্রটা হবে ফোনটার। আর যদি ফোনটার জায়গায় তড়িৎ ক্ষেত্র আমার মাপি যে ওই পয়েন্টে কত, তাহলে ফোনটাকে সরিয়ে এখানে +1 আধান আনতে হবে। তাহলে সেটা হবে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এক কথায় আমি যদি কিউ হই আর ফোনটা যদি কিউ ড্যাশ হয়, সিজিএসি ধরলাম, তাহলে আমাদের মধ্যে ফোর্স কত, কিউ ড্যাশ বাই আর স্কোয়ার। কিন্তু আমার জন্য ফোনটার পয়েন্টের তড়িৎ ক্ষেত্র কত, কিউ × 1 বাই আর স্কোয়ার। তাহলে আমি বলতে পারি না আমাদের 1-এর জায়গায় যখন কিউ ড্যাশ চলে আসলো তখন কিউ ড্যাশ বাই আর স্কোয়ার, তার মধ্যে কিউ বাই আর স্কোয়ারটা তো আমার তড়িৎ ক্ষেত্র বের করলাম তো 1 দিয়ে গুণ করে কিউ বাই আর স্কোয়ার। তাহলে তড়িৎ ক্ষেত্র দিয়ে যদি আমি ফোর্স বের করতে যাই আমার আর ফোনটার মধ্যে, তাহলে সেটা হবে কি, আমার তড়িৎ ক্ষেত্র ই × শুধু তোর আধান কিউ ড্যাশ। বুঝতে পারলি, আশা করি বুঝে গেছিস। তাহলে এখান থেকে একটা ফর্মুলা হলো F = কিন্তু QE, F = QE। সেখানে কিউটা হলো কি, কিউটা হলো আননোন আধান, আধান, আর ইটা হলো যে আধানের তড়িৎ ক্ষেত্রে ও এসছে। এবার এটা যদি ভেক্টর রূপ করি তাহলে ভেক্টর = Q × E ভেক্টর, মানে হলো ফোর্সটা, মানে কিউ তো আধান, মানে স্কেলার রাশি, তো স্কেলার আর ভেক্টরের গুণ, তার মানে Q × E ভেক্টর। তার মানে এফটা কোন দিকে কাজ করবে, সবসময় মনে রাখবে এফটা কাজ করবে ই এর দিকে। তবে ডিপেন্ডস অন এই আধানটা, মানে F = QE যদি হয় দ্যাটস মিন এফটা কাজ করছে ই এর দিকে। আর যদি এরকম হয় F = -QE, মানে মাইনাস আধানের উপর যদি ফোর্সটা দেখতে যাই তাহলে কিন্তু সেটা হয়ে গেল কি, ফোর্সটা হয়ে গেল কিন্তু ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে। তো আমরা এখানে চিহ্নটা ম্যাটার করে না, চিহ্নটা আমরা কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, সো ই কি, মাইনাস আধান, ভালো কথা, কোন দিকে যাচ্ছে, তো যাচ্ছে হলো তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষের দিকে। এমত অবস্থায় কি বলছে, আবার কোশ্চেন ফিরে চলে আসবে। দেখ এমত অবস্থায় কি বলছে, এমত অবস্থায় কণাটির উপর একটা তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কাজ করছে। ওয়াই অক্ষের ধনাত্মক মানে এই বরাবর কাজ করছে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র। এই বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে মানে তোকে বুঝে নিতে হবে যে এই দিকে, এই দিক বরাবর কি আছে,
এই দিক বরাবর আছে, তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করে? সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে, তাই তো? তাহলে এই দিক বরাবর মাইনাস আধান আছে আর এই দিক বরাবর প্লাস আধান আছে, প্লাস আধান আছে। তাহলে এই প্লাস আর মাইনাসের মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল, আচ্ছা ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল ফোর্স কত হবে? এফ ইকুয়াল টু হবে ইলেকট্রনটা ই ইন্টু তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে সেটা হলো ই, তাহলে ই ইন্টু ই, এটাই ফোর্স হবে, ঠিক আছে? এবার এই ফোর্সটা কোন দিকে কাজ করবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করবে। তবে ই যেহেতু নেগেটিভ, তার মানে ফোর্সটা কাজ করবে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। বা এখান থেকে বুঝতেই পারছো ইলেকট্রিক ফিল্ড ওপরে মানে নিচের দিকে প্লাস আছে, ওপরের দিকে মাইনাস আছে। মাইনাস আধান তার জন্য কি ওপর দিকে যাবে? নিচের দিকে যাবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে যাবে, তাহলে ও এদিক যাবে। সো ফোর্স কোন দিকে কাজ করবে? সে যত স্পিডেই যাক না কেন ইলেকট্রন ডাজন্ট ম্যাটার, কারণ কোনো মানে ফোর্স বের করার জন্য কোনো রকম ভেলোসিটি নাই, জাস্ট ইলেকট্রিক ফিল্ড রয়েছে। সো ফোর্স সেদিকে কাজ করবে যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে। তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড ওপর দিকে, তাহলে ফোর্স ওপর দিকে কাজ করবে। সেটা প্লাস আধানের জন্য, মাইনাস আধানের জন্য তার অপোজিটে কাজ করবে। তারপরে কোন দিক ফোর্স কাজ করবে? ফোর্স কাজ করবে হলো যে ওয়াই অক্ষের অপোজিটে, আর কোথাও না, ওয়াই অক্ষের অপোজিটে, মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। অপশানে আছে অপশান ডি, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। এই হলো 3 আর 4। নেক্সট নেক্সট 5 নম্বর আসছে, দেখো 1 কুলম তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যাগত বা সংখ্যাগত মান চাইছে আর কি। 5 নম্বর কত বলেছে? 1 কুলম তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা। এটা আগের চ্যাপ্টারের অঙ্ক, এই চ্যাপ্টারে চলে এসছে, তাই সেই জন্য ফর্মুলাটা এখানে লেখা আছে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই, ঠিক আছে? তো কি বলছে দেখো, 1 কুলম তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা। তো কিউ ইকুয়াল টু হলো 1 কুলম, জানতে দিয়েছে হোয়াট ইজ এন। ওকে, তো কিউ ইকুয়াল টু কি হয়? এন ই, দ্যাট ইমপ্লাইজ এন ইকুয়াল টু কিউ বাই ই, that implies 1 divided by 1.6 into 10 to the power minus 19 coulomb, that is equal to 10 উঠিয়ে 10 করে দিলাম, তাহলে 1/16 into 10 to the power minus 19 কে উপরে নিয়ে গেলে প্লাস 1 মানে 20, 16 কে করতে গেলে 0.10 হলো 0, 100 হলো 500 হলো 80, 600 হলো 80, 90, 96, 4 0, 16 2 32, 8 0, 16 5 80 ইন্টু 10 টু দি পাওয়ার 20। এটা যদি এখানে দুটো কমাই তাহলে এখানে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 টি, ঠিক আছে? তো অপশানগুলো তার সাথে 6.25 দিয়ে যে আছে সেই জন্য আমরা 10 ঘর এগিয়ে নিয়ে গেলাম। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 দেখো, 6 বলছে 1 কুলম ইএসইউ আধানের সংখ্যা। আচ্ছা, এখানে মানে 1 কুলম আর ইউএসইউ এর মধ্যে সম্পর্ক, এটা একদম জ্ঞানমূলক, মনে রাখবে। 1 কুলম ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তো 1 কুলম আধান বলে তার করসপন্ডিং সিজিএস ইউনিট হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তাহলে অপশন হবে অপশন বি। সেম অ্যাজ ইএমইউ দিয়েও শিখে রাখতে হবে যে 1 ইএমইউ ইকুয়াল টু, পরেরটাতেই আছে 1/10 হয়, এই সরি 10 হয়, 10 কুলম হয়, হ্যাঁ 10 কুলম ইকুয়াল টু 1 ইএমইউ হয়। তো 7 নম্বরটা বলছে 1 ইএমইউ ইকুয়াল টু হবে 10 কুলম, ঠিক আছে? বা 1 কুলম ইকুয়াল টু 1/10 ইএমইউ, ঠিক আছে? তাহলে এটা হলো অপশন এ 7 নম্বর। 8 নম্বর কি বলছেন? Q1 আধান অপর একটি আধান Q2 এর উপর বল প্রয়োগ করে। Q1 আধান অপর একটি আধান Q2 এর উপর বল প্রয়োগ করে, ভালো কথা। তৃতীয় একটি আধান Q3 কে এদের কাছে আনা হলো, আর একটা আধান Q3 কে এদের কাছে আনা হলো, ভালো কথা। Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল, Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল কি হয়? Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা যদি ডিস্টেন্স আলাদা হয় আর ড্যাশ হয় তাহলে এখানে ফোর্স হবে Q1 Q3 বাই আর ড্যাশ স্কোয়ার। যদি এই দুটোর মধ্যে ফোর্স দেখো সেটা হবে Q3 Q2 বাই আর ডবল ড্যাশ স্কোয়ার। যাই হোক না কেন, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল, সেই বলটার জন্য অন্য কোনো আধানের এফেক্ট থাকে না। এই দুটোর মধ্যে যে বল কাজ করছে করতেই পারে, এই দুটোর মধ্যে যে বল কাজ করছে করতেই পারে, সেই বলগুলোর কোনো কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে না, ঠিক আছে?
ঠিক আছে, কারণ ইন্ডিভিজুয়াল অবশ্যই প্রত্যেকটা কে ড্যাশ আছে ফর্মুলাতে, তো ইন্ডিভিজুয়াল ফোর্স আধান দুটোর উপর ডিপেন্ড করে, অন্য আধানের সাথে যে ফোর্স সেটা আবার আলাদা। তাই বলে এদের মধ্যে যদি কোনো ফোর্স কাজ করে বলে এদের মধ্যে ফোর্সের মধ্যে কোনো ঘাটতি হবে সেরকম বা কোনো ব্যাপার নেই, বা বাড়তির তো কোনো প্রশ্নই ওঠে না। তো 8 নম্বরটা অপশন হবে, কী বলছে অপশন কী আছে, অপশন যে হ্রাস পাবে, হবে না, বৃদ্ধি হবে, হবে না, একই থাকবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটা কী বলছে, বৃদ্ধি পাবে, আর পড়ে লাভ নেই, যদি Q1 Q2 চিহ্ন যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার, ফোর্স অফ যদি চিহ্ন সেম সেম থাকে তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, আলাদা চিহ্ন যে অপোজিট থাকে তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন, যদি সেম সেম থাকে রিপালশন, যাই হোক না কেন তাদের মধ্যে যে ফোর্সটার পরিমাণটা সেটা অন্য কোনো আধান কোনো রকম এফেক্ট ফেলতে পারে না, একমাত্র যদি এই দুটো আধানের মধ্যে ডিস্টেন্স বাড়ানো বা কমানো হয় বা এই আধানগুলোর পরিমাণ বাড়ানো বা কমানো হয় তাহলে একমাত্র তাদের মধ্যে ফোর্স পরিবর্তন হবে। আদারওয়াইজ অন্য কোনো আধান আসলেও যে দুটো আধানের মধ্যে ফোর্স ইউজ করেছে সেই দুটো আধানের মধ্যে ফোর্স আগে যা থাকবে পরে সেম থাকবে। 9 নম্বর, 0.8 কুলম্ব পরিমাণ একটি আধানকে Q1 এবং Q2 মানে দুটি আধানে বিভক্ত করা হলো এবং তাদেরকে পরস্পর থেকে 30 সেমি দূরত্বে রাখা হলো। ভালো কথা। Q1 আধানের উপর বলের সর্বোচ্চ মান হয়, আবার সেই সর্বোচ্চ মানের একটা আমরা অঙ্ক করলাম 3 নম্বরে, সেম কনসেপ্টের এই অঙ্ক, যে এখানে মনে করো Q1 আছে আর এখানে মনে করো Q2 আছে। এবার Q1 প্লাস Q2 কত বলছে, 0.8 কুলম্ব। তাহলে Q2টাকে আমি বলে দিলাম 0.8 মাইনাস Q1। ভালো কথা। এবার এদের মধ্যে যে ফোর্স কাজ করবে এই ডিস্টেন্সটাকে বলে দিলাম R, তাহলে এখানে হবে DF বাই DQ1 ইজ ইকুয়াল টু হবে 0, কারণ এদের মধ্যে ফোর্সটা ম্যাক্সিমাম বলেছে, সেটা তাদের ফোর্স 0 হবে। এবার যদি তুমি Q2 দিয়ে করো তাহলে চেঞ্জ করবো, মানে এটাকে Q2 করবো তো এটাকে 0.8 মাইনাস Q2 করবো, তখন DF DQ2 চেক করতে পারো, ডাজন্ট ম্যাটার। তাহলে যদি এটা চেক করো তাহলে এখান থেকে পাবো আমরা DQ1 অফ K ড্যাশ Q1 0.8 মাইনাস Q1 ডিভাইডেড বাই R স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই ফর্মুলা আমরা আগে করলাম একবার, এটা 0 হবে, এটা ওদিকে 0 হবে, এটা হবে 0.8 হবে DQ1 মানে 1 মাইনাস এটা হবে Q1 স্কোয়ার মানে 2 Q1 ইজ ইকুয়াল টু ওদিকে হবে 0, দ্যাট ইমপ্লাইজ এখান থেকে বেরোবে Q1 ইকুয়াল টু 0.8 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0.4। একইভাবে যদি Q2 করো সেম আসবে, তাহলে এখানে হবে Q1 আর Q2 সেম ভ্যালু আসবে, একইভাবে করতে পারো, তুমি করে দেখতেই পারো। DF DQ2 করার জন্য তোমাকে এটাকে ধরতে হবে Q মানে 2, মানে এটাকে ধরতে হবে Q 0.8 মাইনাস Q2 আর ওটা Q2, তারপর DQ2 DF DQ2 করবে, করে Q2 ভ্যালু দেখবে সেম 0.4ই আসবে। অর্থাৎ দুটো আধানের মধ্যে, এটা একটা শর্টকাট মনে রাখতে পারো, দুটো আধানের মধ্যে যদি ডিস্টেন্স মানে চেঞ্জ না করা হয় তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ ফোর্স তখনই কাজ করবে যখন ওই চার্জ দুটোর ভ্যালু সমান হবে, ঠিক আছে। তাদের টোটালটা যদি দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা চার্জের ভ্যালু হাফ হাফ করে হবে, ঠিক আছে। ওকে, সো অ্যান্সার ইজ Q1 ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু হবে 0.4। কোনটা অপশন হচ্ছে, অপশন এ, ঠিক আছে। এই হলো তোমার 9 নম্বরটা, ঠিক আছে। 9 নম্বরটা কিন্তু বুঝলে কিনা বলো। আমরা কিন্তু এখানে Q1 বের করেছি, যদি Q2 বের করতে হয় তাহলে তুমি প্রথমটাকে ধরবে 0.8 মাইনাস Q2, পরেরটাকে Q2 রাখবে, তারপরে DF DQ2 করবে 0, তার DQ2 ইকুয়াল টু K ড্যাশ Q, এখানে Q1 এর জায়গায় 0.8 মাইনাস Q2 ইন্টু Q2 বাই R স্কোয়ার, সেখান থেকে 0.8 বেরোবে, DQ2 1 হবে, মাইনাস এখানে Q2 স্কোয়ার, সেখান থেকে হবে 2Q2 ইকুয়াল টু 0, সেখান থেকে Q2 ইকুয়াল টু 0.8 বাই 2 বা 0.4। ওকে, সো দুটো চার্জের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স তখনই হবে যখন আধান দুটির মান এক্স্যাক্টলি সমান হবে, ঠিক আছে, এবং অর্থাৎ টোটালটা দেওয়া থাকলে হাফ হাফ হবে। ওকে, চলো নেক্সট 10 নম্বর। একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো। মানে ফলক মানে প্লেটের মতো ভাবি, মনে করো এখানে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধান, মনে করো এখানে একটা ঋণাত্মক আধান আছে, এখানে একটা ঋণাত্মক আধান আছে। প্লেটের মতো কেন করলাম, তাহলে সব মানে যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা আছে সেটা দেখতে ভালো লাগবে, আর কিছুই না। আদারওয়াইজ দুটো পয়েন্ট আধানও করতে পারো, ডাজন্ট ম্যাটার, জাস্ট ছবিটা ভালো লাগবে দেখতে, তাই বললাম।
আচ্ছা, আধানের মধ্যে একটা পরবৈদ্যুতিক ফলক আছে, তার মানে এর মধ্যে এই দুটোর মাঝখানে একটা বায়ু বা শূন্য মাধ্যম না থেকে একটা মাধ্যম আছে, যেটা পরবৈদ্যুতিক ফলক বললাম। ঠিক আছে, মনে করো যার পরবৈদ্যুতিক ধ্রুবক কে। ওকে, প্রশ্ন কি? ফলে আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল, ফলকটি উত্তপ্ত হলো, আধান দুটির মধ্যে পরস্পরকে আকর্ষণ করলো, নাকি ফলকটির মধ্যে একটা তড়িৎ প্রবাহ হলো। সো কী হবে? আমরা জানি এইটা যদি আধান Q1 হয়, সমপরিমাণ Q হয়, এটা যদি Q হয় দুটো নেগেটিভ আছে, সমপরিমাণ আছে, সমপরিমাণ, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল F ইকুয়াল টু হয় যখন ফলক থাকে না, তখন সেটা হয় সিজিএস করো বা এসআই করো, ডাজন্ট ম্যাটার, সিজিএস যদি করো, কারণ যেহেতু পরবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে আছে তাহলে সিজিএসএ করতে হবে। এসআই করতে গেলেও তোমাকে ওই এফসাইলনের জায়গায় কে এফসাইলন নট ইউজ করতে হবে, হ্যাঁ, কারণ এফসাইলন বা এফসাইলন নট ইকুয়াল টু কে। আচ্ছা, তোমরা যদি এটাতেই অভ্যস্ত থাকো তাহলে সেটাই করে দিচ্ছি আমি। তাই সিজিএসএ বলতে গেলে হবে 1/4 পাই এফসাইলন নট, ঠিক আছে, Q1 মানে Q ইন্টু Q বাই, সাপোজ এর ডিস্টেন্সটা ডি, নাকি ডি বলে দিয়েছে, বলে নিন ডি, সো ডি স্কোয়ার, এটা হয় এফ। যদি সেটাই পরবৈদ্যুতিক মাধ্যম কে দিয়ে করি তাহলে সেটা এফ ইকুয়াল টু হবে 1/4 পাই এফসাইলন কিউ ইন্টু কিউ বাই ডি স্কোয়ার, যেখানে এফসাইলন বা এফসাইলন নট ইকুয়াল টু কে, তার মানে এখান থেকে বলতে পারি 1/4 পাই এফসাইলন জায়গায় কে এফসাইলন নট কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটা এফ ড্যাশ। তো ভালো করে দেখো, এফ বাই যদি এফ ড্যাশ করি তাহলে কি আসবে? এফ বাই যদি এফ ড্যাশ করি আমরা, তাহলে ওইদিকে সেম, পুরোটা সেম, এটা পুরো কেটে যাচ্ছে, তো আসবে কে। দেখো, এটা ডিভাইডেড বাই এটা করলে সব কেটে যাচ্ছে, যদি নিচে 1/k থাকছে, উপরে গেলে এটা কে। তাহলে এখান থেকে কি দেখলাম যে এফ ড্যাশ ইকুয়াল টু হবে এফ বাই কে, মানে নতুন যে ফোর্সটা তৈরি হবে সেই ফোর্সটা কিন্তু কে পরিমাণ, মানে কে ভাগ কমে যাবে, ভাগ আছে তো, আর কে ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, কে ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, ইকুয়াল টু 1 ইজ অনলি ফর এয়ার আর শূন্য মাধ্যম, বাকি যে কোনো পরবৈদ্যুতিক ফলক বা মাধ্যমের জন্য কে ইজ গ্রেটার দেন 1। সো ইফ কে ইজ গ্রেটার দেন 1, তার মানে কি এই নেক্সট ফোর্সটা পূর্বের ফোর্স থেকে কমে গেল। সো যখনই কোনো দুটো আধানের মাঝখানে শূন্য মাধ্যমের পরিবর্তে যে কোনো মাধ্যম থাকবে, তখনই কিন্তু ফোর্সের পরিমাণ পূর্বের থেকে কমে যাবে। ঠিক আছে, সো কোনটা অপশন হলো? অপশন এ, আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝলে? চলো নেক্সট 11 নম্বর কি বলছে দেখো। তিনটি তড়িতাধান 4Q, Q এবং ক্যাপিটাল Q এক্স অক্ষ বরাবর যথাক্রমে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু L/2 এবং x ইকুয়াল টু L অবস্থানে রয়েছে। Q এর কোন মানের জন্য ক্যাপিটাল Q এর উপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে, মানে 0 ধরে আমাকে করতে হবে। আচ্ছা, কি বলেছে বলো? x অক্ষ বরাবর, মনে করো এটা x অক্ষ বরাবর, এটা হলো x ইকুয়াল টু 0, সে x ইকুয়াল টু 0তে রয়েছে 4Q, এখানে রয়েছে 4Q, তারপরে x ইকুয়াল টু L/2তে রয়েছে Q, x ইকুয়াল টু L/2 এতে রয়েছে Q, আর x ইকুয়াল টু L অবস্থানে রয়েছে ক্যাপিটাল Q, x ইকুয়াল টু L এখানে রয়েছে তোমার ক্যাপিটাল Q। কোয়েশ্চেন কি? কিউ এর কোন মানের জন্য ক্যাপিটাল কিউ এর উপর লব্ধি বল 0 হবে? কিউ এর কোন মানের জন্য ক্যাপিটাল কিউ এর উপর লব্ধি বল 0 হবে কিউ এর কোন মানের জন্য? অর্থাৎ এখানে আমাকে কিন্তু সাম্যাবস্থার গল্প বলেনি, আমাকে বলেছে একটা আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বল 0 হতে হবে, 1 নম্বর কথা। তার জন্য কিউ এর মান কত হবে? ওকে, 4Q প্লাস দেখা যাচ্ছে, ক্যাপিটাল কিউটা প্লাস দেখা যাচ্ছে, শুধু এই স্মল কিউটা প্লাস না মাইনাস তার এক্স্যাক্ট মান কত, সেটা কিউ এর এই ক্যাপিটাল কিউগুলোর কত অংশ, সেটা তোমাকে বের করতে হবে। তো প্রথমত আমরা যেটা বলি, আমি যেভাবে করি, আমি চিহ্ন ধরে করব না, অর্থাৎ চিহ্নটা যে আধানটা কি পজিটিভ হওয়া উচিত না নেগেটিভ হওয়া উচিত, সেটাকে তোমাকে কনসেপ্ট দিয়ে বের করে নিতে হবে।
তো প্রথমত এই আধানটার উপর যেহেতু বলেছে যে মোট বল শূন্য হতে হবে, অর্থাৎ এর ওপর মোট বল তখনই শূন্য হবে যখন এর উপর এই দুটো আধানের জন্য ক্রিয়াশীল বল একটা এদিক কাজ করবে তো একটা এদিক কাজ করবে, তাহলে মোট বল শূন্য হওয়ার চান্স আছে। যদি দুটো বল একদিকে কাজ করে তাহলে কিন্তু শূন্য হবে না। তাহলে এই আধানটা নিজে পজিটিভ, তাহলে এইটাও পজিটিভ, তো এর জন্য এটা ড্যাম শিওর যেটা এদিকে বিকর্ষণ করবে। সো একে আকর্ষণ করতেই হবে, আদারওয়াইজ এখানে লব্ধি বল শূন্য হওয়ার কোনো চান্স নেই। সো এই কিউটার মান মানে মাস্ট বি কিউ ইজ নেগেটিভ। তো ফার্স্ট আমার চিহ্ন বেরিয়ে গেল যে কিউটা নেগেটিভ হবে, এটা কনসেপ্ট দিয়ে বুঝলাম। আমি কিন্তু তড়িৎ ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে কোনো আধানের চিহ্ন বের করাটা কনসেপ্ট দিয়েই করব। আমরা তড়িৎ ক্ষেত্রে কিন্তু আধানের চিহ্ন ইউজ করব না, তাতে কিন্তু জটিলতা বাড়বে। ঠিক আছে, আমরা আধানের চিহ্ন ব্যবহার করব যেহেতু তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, অর্থাৎ আমরা ভেক্টরিক্যালি প্লাস মাইনাস করব। যদি দুটো ভেক্টর একই দিকে হয় তাহলে প্লাস, দুটো ভেক্টর অপোজিটে হলে মাইনাস, যেগুলো আমরা ভেক্টর নলেজ জানি সেইভাবে করব লব্ধিটা। কিন্তু আধানের মানের সময় কোনো আমি চিহ্ন বসাবো না। ওকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পোটেনশিয়াল যেহেতু বিভব যখন পড়াবো তখন যেহেতু সেটা একটা স্কেলার আসে, তখন ওটা আমরা কিন্তু আধানের চিহ্ন বসেই অ্যাজ এ বের করবো, সেখানে লব্ধির ব্যাপার নাই। একটা জায়গায় পোটেনশিয়াল যদি দুটো আধানের জন্য হয় টোটালটা যোগ করতে হবে, তার মধ্যে একটা যদি নেগেটিভ হয় তো নেগেটিভ পোটেনশিয়াল তৈরি করবে, একটা যদি পজিটিভ হয় পজিটিভ যা হবে তা টোটালটা বের করবো। কিন্তু ইন কেস অফ তড়িৎ ক্ষেত্র আমরা ভেক্টর ইউজ করব, আবার ইউজ করব চিহ্ন, তো দুটোতে কিন্তু জটিলতা বাড়বে। সো চিহ্ন ব্যাপারটা আমরা কনসেপ্ট দিয়ে বুঝবো এবং ম্যাথামেটিক্সটা আমরা কিন্তু চিহ্ন ছাড়া করব। সো এবার আমার লক্ষ্য কি? লক্ষ্য হলো এটার ওপর নেট বল শূন্য দেখানো। নেট বল শূন্য দেখানো মানে এর এই বলটা ইজ ইকুয়াল টু এই বলটা। এবার এই বলটা কে দিচ্ছে? এই বলটা দিচ্ছে এইটা, আর এই বলটা কে দিচ্ছে? এই বলটা দিচ্ছে এইটা। ওকে, তো এটা যদি বল বের করি তাহলে আমরা জানি এটা আর এটার মধ্যে বল হবে কে ড্যাশ মানে ওই 1/4 যেটা ইউজ করবো যখন দরকার পড়বে তখন তার মানটা বসাবো। কে ড্যাশ 4q ইন্টু কিউ, তাই তো, 4q ইন্টু কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার, তাই তো, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হতো এল স্কোয়ার। এটাই মাস্ট বি ইজ ইকুয়াল টু হওয়া উচিত কে ড্যাশ স্মল কিউ ইন্টু কিউ বাই এর মধ্যে ডিস্টেন্স হলো L/2 তার স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ কে ড্যাশ তো কেটে যাচ্ছে, এদিকে ক্যাপিটাল কিউ একটা কেটে যাচ্ছে, তার এদিকে 4q ডিভাইডেড বাই এল স্কোয়ার, এদিকে কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু 4। তাহলে 4 কেটে যাচ্ছে, এল স্কোয়ার কেটে যাচ্ছে। সো বেরোলো স্মল কিউ এর মান ক্যাপিটাল কিউ এর সমান। সো দ্য ফাইনাল মান কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ। কোন অপশনের সাথে মিলছে? অপশন ডি। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বরটা বলছে M1 ভর আর Q1 আধান এর একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। ভালো কথা, মানে M1 মানে একটা Q1 আধান আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে যার ভর M1। বৃত্তের কেন্দ্রে Q2 আধান আর M2 ভরের একটি কণা রয়েছে। বৃত্তের কেন্দ্রে রয়েছে কি? Q2 আধান আর M2 ভরের একটি কণা। ভালো কথা। ঘূর্ণায়মান কণাটির বেগ পর্যায়কাল যথাক্রমে v এবং t হলে তাদের সম্পর্কটা বের করতে হবে। ঘূর্ণায়মান কণাটার পর্যায়কাল আর বেগ। দেখো, এটার একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে আধানটা এটা মাস্ট বি এই দুটো আনলাইক চার্জ হতে হবে, কারণ এদের মধ্যে যদি আকর্ষণ বল কাজ করে তখনই কিন্তু এই কেন্দ্র বরাবর একটা অভিকেন্দ্র বল পাবে। সেই অভিকেন্দ্র বলের জন্য কিন্তু এ বান করে ঘুরবে। ঠিক আছে, তাহলে এখানে তো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। এখানে ইম্পর্টেন্ট হলো যে এরা আধান দুটোর চিহ্ন এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এরা ঘুরবে। আর আমরা জানি ক্লাস 11-এই শিখেছি ভালো করে যে কোনো জিনিস যখন ঘোরে তখন তার অভিকেন্দ্র বলের প্রয়োজন পড়ে, অর্থাৎ তখন কেন্দ্র বরাবর কোনো একটা বল কাজ করে বলেই সে ঘোরে। তো সেই বলটা খুঁজতে হয়। এখানে আমি জানি এখানে দুটো আধানের মধ্যে যে বলটা কাজ করে সেটা হলো স্থির তড়িৎ বল। ফলে এখানে যে কুলম্বিয়ান ফোর্স Q1 Q2 বাই r স্কোয়ার, মানে সাথে 1/4 আছে, কে ড্যাশ আছে, যাই হোক, এই ফোর্সটাই কিন্তু এখানে ঘোরার জন্য অভিকেন্দ্র বল অর্থাৎ mv²/r এর যোগান দেবে। অভিকেন্দ্র বল মানে mv²/r হয়, মানে কোনো জিনিস কোনো বস্তু যদি v বেগে ঘোরে আর ব্যাসার্ধের কক্ষপথে তা তার অভিকেন্দ্র বলের মান হয় হলো mv²/r। তো সেটা পেলো কোথায়?
সেটা দেখা যায় যে কেন্দ্র থেকে কেউ একটা আছে যে তাকে মানে মানে আকর্ষণ করছে বা তার দিকে টানছে, সেই বলটাই তোমার অভিকেন্দ্র বলের যোগান দেয়। ফর এক্সাম্পল, তুমি যদি একটা দড়িকে সুতোয় বেঁধে ঘুরাও, তো আঙ্গুলের উপর যে টানটা কাজ করে সেই টানটাই কিন্তু অভিকেন্দ্র বলের যোগান দেয়। ফর এক্সাম্পল, পৃথিবী যে সূর্য চারিদিকে ঘুরছে, সূর্য যে পৃথিবীকে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে রেখেছে, সেটাই অভিকেন্দ্র বলের যোগান দেয়। ঠিক আছে? সো কোনো জিনিস ঘুরতে গেলেই অভিকেন্দ্র বল প্রয়োজন, যার মান হয় mv²/r। সেটা যোগান দেওয়ার জন্য অবশ্যই অন্য কোনো ফোর্সকে থাকতে হয়। সো ইন দিস কেস অভিকেন্দ্র বল q1 q2/r², অবশ্যই k' আছে, আর সেটা যোগান দিচ্ছে কে? অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। সো এখানে অভিকেন্দ্র বল যেটা হবে, আচ্ছা এর এ ঘুরছে, তাহলে এর অভিকেন্দ্র বল হবে m1 v²/r, mv²/r হয়, এটা হলো এর অভিকেন্দ্র বল। যোগান দিচ্ছে কে? যোগান দিচ্ছে এই দুজনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, দ্যাট ইজ k' q1 q2/r², তাই তো? mv²/r হয়, r² না, সরি, আর এদিকে q1 q2/r², এটা যোগান দিচ্ছে। আমাকে বের করতে হবে পর্যায়কালের সম্পর্ক, নাকি এটা? হ্যাঁ, পর্যায়কাল দিয়ে সম্পর্ক বা ভি দিয়ে সম্পর্ক। তো পর্যায়কালের দিকে আমি আগে একটু আস্তে আস্তে, ভি তো এখান থেকেই হয়ে যাচ্ছে, তাহলে k' এর মান বসে আগে ভিটা দেখে নিই, ভির সাথে কোনো অপশন মিলছে কিনা, তারপরে আমরা পর্যায়কালের দিকে যাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনটা দেখো। তো প্রথমে এখান থেকে যদি দেখি আমরা, তো একটা আর কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে ভি যদি দেখি, v² দেখবো, ভি দেখি, ভি যদি দেখি, তাহলে সেটা হবে k'-টাকে যদি 1/4 বলে দিই, তাহলে এদিকে q1 q2, আর নিচে হবে m1, তারপরে 4πε0, তারপরে r, তাই তো? আর কিছু হচ্ছে কি? ভি বের করছি, তার আবার √, তাই তো? m1 নামলো, 1/4 ছিল, আর r ছিল, q1 q2 থাকতো, হয়ে গেল। এবার ভি এর সাথে কোনো সম্পর্ক মিলছে, ভি ইজ ইকুয়াল টু এখানে যেটা দেওয়া আছে সেটা √q1 q2 r নাই, আর এটা দেওয়া আছে 1/m1 √এর বাইরে, এটাও নাই। তারপরে q1 q2 মিলে গেছে, কিন্তু 1/m1 আছে, কিন্তু ওইখানে ওই m1টা রুটের ভেতরে আছে। সো ভি বলা দুটো অপশনের সাথে কিন্তু তোমার বের করা ভি এর মিলল না। যখন ভি দিয়ে মিলল না, এবার পর্যায়কালে চলে যাই। পর্যায়কাল হয় t = পর্যায়কালের ডেফিনেশন আশা করি জানো, একবার ঘুরতে যে সময় লাগে। তো এই যদি একবার ঘোরে, তাহলে তার যদি সময় লাগবে ক্যাপিটাল টি, আর একবার ঘোরা মানেই তুমি জানো এখানে 2πr পরিধিটা কভার করা। তার সাথে যদি ওর বেগ ভি হয়, তাহলে বেগ ভি দিয়ে যদি আমি পর্যায়কালের ডেফিনেশন করতে চাই, তাহলে ভি ইকুয়াল হবে বেগ মানে 2πr/T, কারণ বেগ মানে দূরত্ব বাই সময়। তাহলে এখানে যে মানে অ্যাকচুয়ালি দ্রুতি, এটা দূরত্ব বাই সময়, এখানে যে দূরত্বটা ট্রাভেল করলো 2πr, সে টাইম লাগালো পর্যায়কালের সমান টি। তাহলে দুটো ডিভাইড করলে আমরা বেগ পেয়ে যাই। তাহলে এখান থেকে আমরা পর্যায়কাল টি ইকুয়াল টু বলতে পারি 2πr ডিভাইডেড বাই ভি, দ্যাট ইজ ইকুয়াল টু 2πr √m1 4πε0 r ডিভাইডেড বাই q1 অ্যান্ড q2 বাই ভি আছে বলে উল্টে দিলাম। এখান থেকে যদি কিছু করা যায়, অপশানগুলোর মধ্যে কি কিছু বাইরে আছে দুটোর মধ্যেই? না, বা সব ভেতরে আছে, সে ভেতরে ভরে দিই। তাহলে √ওভার বড় করে দিলে 2 ঢুকিয়ে দিলাম, তাহলে 4, পাই ঢুকিয়ে দিলাম π², r ঢুকিয়ে দিলাম r², তারপরে m1, তারপরে 4π, তারপরে ε0, তারপরে r, আর নিচে q1 আর q2। √ওভার 4 4 16, π² π³ r² r r³ m1 m1 ε0 বাই q1 q2। সো আর কোনো কিছু করা যাবে না। এবার অপশন না মিললে কিছু করার নাই। অপশন সি 16 আছে, π³ আছে, ε0 আছে, m1 স্কোয়ার আছে। m1 কোথায় গেল? m1 কি মিস করে দিছি? m1 একটা মিস হয়ে গেছে, m1 স্কোয়ার নাই, তো m1 শুধু আছে, অবশ্য সি হবে না, ডি যাই। 16 মিলে গেছে, π³ মিলে গেছে, ε0 মিলে গেছে, m1 মিলে গেছে, r³ মিলে গেছে, q1 মিলে গেছে, q2 মিলে গেছে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বোঝা গেল? সিম্পল, দেখতে বড় কিন্তু কিছুই না, সামান্য তোমার একটু বৃত্তীয় গতির কনসেপ্ট লাগবে, তার সাথে তো আকর্ষণ বলের কনসেপ্ট জানাই আছে। চলো নেক্সট দেখো। নেক্সট আমাদের 13 নম্বর কি বলছে।
13 নম্বরটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম, ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, বইয়ে হিন্স দেওয়া আছে, তবুও করাতে তো হবেই, কারণ বোঝাতে তো হবে ব্যাপারটা। কিউ আধান বিশিষ্ট ক্যাপিটাল এম ভরের দুটি বস্তুকণা 2D দূরত্বের ব্যবধানে দুটি স্থির একই ধরনের আধান যাদের প্রত্যেকটির মান কিউ এর মধ্যবিন্দুতে স্থির অবস্থায় আছে। সো এটা একটা আধান, এটা একটা আধান যাদের প্রত্যেকের মান কিউ, আর এদের মাঝখানে রয়েছে কিউ, তাই তো, যার ভর আবার ক্যাপিটাল এম। ভালো কথা। আর এদের মাঝখানে দূরত্ব 2D, তার মানে এদের দূরত্ব ইটস ডি অ্যান্ড ডি। ওকে, নেক্সট কি বলেছে? স্থির আধানের দুটি সংযোগকারী সরলরেখা বরাবর বস্তুকণাটাকে এক্স দূরত্ব সরিয়ে ছেড়ে দেওয়া হলো, যে এক্স আবার লেস দেন ডি, মানে সামান্য সরিয়ে ছেড়ে দেওয়া হলো। বস্তুকণাটির এর ফলে একটা সরল দৈর্ঘ্যতি সম্পন্ন করবে যার পর্যায়কাল হবে। বাহ, ভালো প্রবলেম। এর সাথে তোমাকে তাহলে সরল দৈর্ঘ্যতির কনসেপ্টটা একটু মনে করতে হবে। হ্যাঁ ভাই, গল্পটা কি? এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এখানে কিউ আছে। অবভিয়াসলি এই যদি এটা মানে এটা প্লাস হোক বা মাইনাস ডাজেন্ট ম্যাটার, কারণ শুধু মাঝখানে আধানটা কথা বলা হচ্ছে, পুরো সিস্টেমটা কথা বলা হচ্ছে না। যদি এটা প্লাস আধানও হয় তাহলে এ একে বিকর্ষণ করবে, এ একে বিকর্ষণ করবে, নেট এর বল শূন্য সাম্যাবস্থায় থাকবে মাঝখানে আধানটা। যদি মাইনাস আধানও হয় তাহলে এ একে আকর্ষণ করবে, এও একে আকর্ষণ করবে, মানে আলটিমেট ও স্থির অবস্থায় থাকবে। এমতো অবস্থায় এটাকে তুমি যদি সামান্য এখান থেকে একটু সরিয়ে দাও, সাপোজ এক্স, যেটা খুবই সামান্য, তাহলে দেখো যেই তুমি ওটাকে একটু সরিয়ে দেবে এক্স পরিমাণ, ফলে এই চার্জটির কাছে এটা একটু ক্লোজ হয়ে যাবে আর এর থেকে এটা ফার হয়ে যাবে। যখন এর থেকে এটা দূরে হয়ে যাবে, এর থেকে এটা কাছে হয়ে যাবে, ফলে এর ফোর্সটা কিন্তু এখন বেড়ে যাবে। আগে দুজনের ফোর্স সেম ছিল এবং নেট ফোর্স শূন্য ছিল, কিন্তু যখনই ওকে সামান্য একটু সরিয়ে দেবে যে কোনো দিকে, সেদিককার যে চার্জটা তার থেকে ওটা কাছে হয়ে যাবে, ফলে সেখানে ফোর্সটা বেড়ে যাবে, এখানে ফোর্সটা কমে যাবে এবং এর উপরে একটা নেট ফোর্স কাজ করবে। সেই নেট ফোর্সটা যেটা কাজ করবে সেটা অবশ্যই যেদিকে ওকে সরাচ্ছি দেখবো তার অপোজিটে নেট ফোর্স কাজ করছে। ফর এক্সাম্পল এখানেই দেখানো, সাপোজ এটা যদি প্লাস হয় তাহলে এ এদিকে বিকর্ষণ করছিল আর এ এদিকে বিকর্ষণ করছিল। এবার এর যেহেতু কাছে চলে এলো, ফলে এর বিকর্ষণ বলটা কিন্তু বেড়ে গেল। ইয়েস অর নো বলো, কারণ এর তো ক্লোজ হয়ে গেল না। এখন দুটো আদানের মানগুলো তো সেম, তাহলে এখানে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। ডিস্টেন্স যত কমবে ফোর্স তত বাড়বে, তাহলে এই ফোর্সটা কিন্তু বেড়ে গেল। অর্থাৎ এটাকে যেই আমি এদিকে স্মরণ ঘটালাম, ঠিক তার অপোজিটে একটা ফোর্স ওর উপর ক্রিয়েট হয়ে গেল। নেট ফোর্স মানে ফোর্স তো, তার মানে এই ফোর্সটা এখানে এখন প্রত্যানয়ক বল হিসেবে কাজ করলো। আর প্রত্যানয়ক বল যখনই কাজ করবে তখন ও এদিকে ফিরে আসতে চাইবে এবং তখনই কী হয়, একটি সরল দৈর্ঘ্যতির সৃষ্টি হয়। যখনই কোনো বস্তুকে সাম্যাবস্থান থেকে সরানো হয় তখন তার উপর একটা প্রত্যানয়ক বল কাজ করে, যেটি তাকে সাম্যাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে যায়, আর তখনই একটি সরল দৈর্ঘ্যতি তৈরি হয়। সেই সরল দৈর্ঘ্যতিতে আমরা যেটুকু জানি সেটা হলো, যদি প্রত্যানয়ক বল দিয়ে বলি তাহলে সেটা হয় ইকুয়াল টু কে এক্স, অবভিয়াসলি মাইনাস কে এক্স যেহেতু অপোজিটে হয়। আর যদি সেখান থেকে আমরা একটু ভেঙে যাই, যে আমরা যে প্রত্যানয়ক বল দিয়ে যদি একটু ছোট্টবেলায় একটু মনে করি যে এফ ইকুয়াল টু সেখানে হতো কে এক্স মাইনাস অবশ্যই, তারপরে এখান থেকে এম এ করতাম, এম এ ইকুয়াল টু হতো মাইনাস কে এক্স, তাহলে পরে এ হতো মাইনাস ওমেগা স্কোয়ার বাই এম, তাই তো, হ্যাঁ, ইন্টু এক্স, সরি মাইনাস কে বাই এম ইন্টু এক্স, সেখান থেকে হতো মাইনাস কে বাই এমকে বলা হতো ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এ ইকুয়াল টু হতো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যদি এই প্রত্যানয়ক বলের জন্য নেগেটিভ চিহ্নটা না নিই তাহলে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এটা হতো। এই ওমেগাটাকে বলতো কৌণিক ফ্রিকোয়েন্সি বা কৌণিক বেগ, সেখান থেকে পর্যায়কাল বের করা যায়। সো আমাকে এখন যেতে হবে এই অ্যাক্সেলারেশন পর্যন্ত যেতে হবে, তারপরে ওমেগা, তারপরে পর্যায়কাল। তো সেই স্টেপে যাই, তাহলে ফার্স্ট আমাকে মানে ফোর্সটা আসতে হবে। যদি ফোর্সটা পেয়ে যাই, ফোর্সের মান কত, আমরা এটাকে আরেকভাবে বলতে পারি এ ইকুয়াল টু হয় ফোর্স বাই এম, কারণ এফ ইকুয়াল টু এম না, তাহলে সেখান থেকে এফ ফোর্সটা পেয়ে গেলে তাকে এম দিয়ে ভাগ করে আমি এ পেয়ে যাবো। এর সাথে ওমেগা স্কোয়ার এক্স কম্পেয়ার করলে কিন্তু ওমেগার মান পেয়ে যাবো, সেখান থেকে আমার পর্যায়কালটা খুব ইজিলি পেয়ে যাবো। তো ফার্স্ট অফ অল আমাকে করতে হবে যে নেট ফোর্স কত, প্রথম কাজ হলো আমার নেট ফোর্স কত, তাহলে এফ নেট বার করা। তাহলে এফ নেট কত, এফ নেট হলো অবশ্যই এর ফোর্সটা বেশি, সো কে ড্যাশ কিউ ইন্টু কিউ বাই, এটা যদি ডিডি ছিল এখন এক্স এর দিকে সরে গেছে, তার মানে এইটুকুটা হবে ডি মাইনাস এক্স তার স্কোয়ার। এটা ফোর্স বেশি, এর ফোর্স কম, তার নেট ফোর্স মানে বিয়োগ করা, এর ফোর্স হবে
কত কে ড্যাশ কিউ ইন্টু কিউ বাই ডি প্লাস এক্স তার স্কোয়ার, এটা হবে এই আধানটার উপর নেট ফোর্স। বোঝা গেল? আগে হতো এখানেও ডি স্কোয়ার এখানেও ডি স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যেত, কিন্তু বর্তমানে যেহেতু এটা এক্স পরিমাণে সরিয়ে দিয়েছি, ফলে এর ক্ষেত্রে ডি মাইনাস এক্স স্কোয়ার, এর ক্ষেত্রে ডি প্লাস এক্স স্কোয়ার, অবভিয়াসলি এর ফোর্সটা বেশি, সেজন্য এটা আগে এটা পরে, তাহলে নেট ফোর্সটা বেরাবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু কে ড্যাশ কিউ কিউ, এদিকে হবে এটা ডি মাইনাস এক্স স্কোয়ার ডি মাইনাস এক্স স্কোয়ার ডি প্লাস এক্স স্কোয়ার, ওপরে হবে এটা ডি প্লাস এক্স স্কোয়ার মাইনাস ডি মাইনাস এক্স স্কোয়ার, করতে গেলে হলো 4dx, দ্যাটস ইকুয়াল টু কে ড্যাশ কিউ কিউ 4dx ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স স্কোয়ার ডি প্লাস এক্স স্কোয়ার হবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। আচ্ছা, আবার একটা কথা যেখানে বলেছে, কি বলেছে না, দেখো তোমাদের এখানে লেখা আছে ডি ইজ গ্রেটার দেন এক্স, মানে এক্স থেকে ডি অনেক বড়, ফলে বিয়োগ করার ক্ষেত্রে এই এক্সটা নেগলিজেবলি স্মল। সো এখান থেকে করা যায় কে ড্যাশ কিউ কিউ 4dx ডিভাইডেড বাই এটা ডি টু দি পাওয়ার 4 হয়ে গেল অনলি, কারণ এটা 0 যাচ্ছে, এখান থেকে একটা ডি কেটে গেল ডি কিউব। সো কে ড্যাশ এখানে আমার মানটা বসে কি পরে করছি, কে ড্যাশ কিউ কিউ 4x বাই ডি কিউব, এটাই গেল এফ নেট। তাহলে যদি এখান থেকে এ বার করি তাহলে এম দিয়ে ভাগ করে দিতে হবে, কে ড্যাশ কিউ কিউ 4x বাই এম ডি কিউব, এম দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে, কারণ এফ ইকুয়াল টু এফ বাই এম, এ হয়ে গেল। তাহলে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এ ইকুয়াল টু হয় ওমেগা স্কোয়ার এক্স, কম্পেয়ার করলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এক্স বাদ দিয়ে বাকিটা 4 কে ড্যাশ কিউ কিউ বাই এম ডি কিউব। তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল টু রুট ওভার 4 কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট ডি কিউব এম। এটা কী করলাম বলো, কে ড্যাশের মানটা বসিয়ে দিলাম, 4 কেটে দিলাম, থাকলো এটা। অতএব টি ইকুয়াল টু হয় 2 পাই বাই ওমেগা, দ্যাট ইজ 2 পাই রুট ওভার পাই এপসাইলন নট ডি কিউব এম বাই কিউ কিউ। দেখি 2 পাই বাইরে আছে না, কিছু ভেতরে পড়েছে, 2 বাইরে আছে, পাইটাকে ভরে দিয়েছে। সো 2 রুট ওভার অপশানগুলোতে, তো 2 রুট ওভার পাই কিউব হয়ে গেল, স্কোয়ার হিসাবে ঢুকলো, এপসাইলন নট হলো, ডি কিউব হলো, এম হলো, কিউ হলো অ্যান্ড কিউ হলো। দেখো মিললো কিনা কোনো অপশানের সাথে, দেখো 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 কমেন্ট করো অপশান কোনটা হলো। 2 রুট ওভার পাই কিউব এম এপসাইলন নট ডি কিউব বাই কিউ কিউব, অপশান সি। দেখো বোঝা গেল কিনা, খুবই সুন্দর প্রবলেম এগুলো। ক্লাস 11-এ যদি একদম পড়াশোনা না করে থাকো তাহলে আই এম সরি। নেক্সট 14 থেকে 14 কি বলছে দেখো, দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পর থেকে ডি দূরত্বে রাখা আছে। গোলক দুটির ওপর পারস্পরিক স্থির তড়িৎ বল এফ। ভালো কথা। সমস্ত বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হলো। তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2 হলে বর্তমানে প্রতিটি গোলকের উপর ক্রিয়াশীল বল। এটা আমি আগেও করালাম, আবার করাচ্ছি না, বোঝার চেষ্টা করো একটু। যে দুটো গোলক আছে, কি বলছে, দুটো গোলক আছে, এদের আধানের মান দুটো ক্ষুদ্র আহিত গোলকে ডি দূরত্বে রাখা আছে। মনে করো সাপোজ এটা Q1 এটা Q2, এদের মাঝখানে ডিস্টেন্স ডি, ঠিক আছে। তো তখন এটা শূন্য মাধ্যমে থাকলে তার ফোর্সটা যদি এফ হয়, তাহলে এই দুটো গোলককেই যখন আমরা একটা পরাবৈদ্যুতিক মাধ্যমে নিয়ে যাব, সেটা কিসে করেছে মাধ্যমে, তরল, তার পরাবৈদ্যুতিক কে ইকুয়াল টু 1 কে ইকুয়াল টু 2, তাহলে ক্রিয়াশীল বল কী হবে। দেখো ডিস্টেন্স সেম থাকলে আমরা জানি এখানে Q1 Q2 ডিস্টেন্সও সেম। তো আমরা এখানে শিখেছি যে এফ ইকুয়াল টু হয় কে ড্যাশ, যেটা 1/4πε0 বলতে পারো, বা 1/k, সেক্ষেত্রে হ্যাঁ কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, যেখানে কে ড্যাশটা হয় সিজিএসি করলাম কিছু বড় এখন ওয়াইএসআই করি, ওটাতে সুবিধা হয় সবার, ওটাই বেশি করতে হয়। 1/4πε0 Q1 করেই দিচ্ছি, আবার Q2 বাই আর স্কোয়ার, ভাবলাম করবো না। আর এখানে সেই ফোর্সটা কত হবে, ইট ইজ ইকুয়াল টু 1/4πk∈0 Q1 Q2 বাই আর স্কোয়ার। শুধু এখানে হয় এপসাইলন, সেই এপসাইলন মানে আবার k∈0,
হ্যাঁ, অনেকবারই বুঝালাম। তো কে এফ নট আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা যদি রেশিও করে দিই তাহলে জানি যে এফ বাই এফ ড্যাশ করতে গেলে হবে হলো সব কেটে যাবে, বাই কে আছে, তার মানে এখানে সেটা কে হয়ে যাবে। সো এফ ড্যাশ ইকুয়াল টু নাথিং বাট এফ বাই কে। সো এখানে কে কত দেওয়া আছে 2, তো এফ ড্যাশ ইকুয়াল টু এফ বাই 2 হবে। তো অপশান কোনটা? অপশান ডি, ঠিক আছে। আর করাবো না কিন্তু এরকম টাইপের থাকলে বলে দিলাম যে পরাবৈদ্যুতিক যদি চেঞ্জ হয় তাহলে নতুন ফোর্স হয় আগের ফোর্স ডিভাইডেড বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, কে টাইমস কমে যায় এক কথায় 1/k আর কি। 15 নম্বর, নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলো। তড়িৎ আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কমবে, কি আবার পরাবৈদ্যুতিক তো একটা মানে মাধ্যম, তো সে ধাতব পাত হোক আর যাই হোক, মাধ্যম মানে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, তার কে টাইম যা মান হোক না কেন কমবে তো আগের থেকে। তো অপশান কী বলছে? কমবে, বাড়বে, একই থাকবে, শূন্য মানে কমবে, ঠিক আছে। সো এটা হলো অপশান এ। 16 নম্বর, 16 নম্বরটা একটু বড় অঙ্ক আছে, তাও দেখছি করা হয়ে যাবে। কী বলছে দেখো, সমপরিমাণ আদানবাহী দুটি পিত বলকে সমদৈর্ঘ্যের দুটি সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। দেখো ভালো করে, সাম্যাবস্থায় বল দুটির মধ্যে দূরত্ব আর, ভালো কথা, এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলো, তাহলে সাম্যাবস্থায় বল দুটির মধ্যে দূরত্ব কত হবে? গল্পটা এরকম যে এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে, ডিস্টেন্স কত ওয়াই, এটা আর, এটা এদের মাঝখানে ডিস্টেন্স আর, আর এটা ওয়াই, দুটো সেম আদান সেজন্য বিকর্ষণ করেছে, তাই তো বলছে সমপরিমাণ আদানবাহী দুটি ফিট বল, একদম সেম আদান, এটাও কিউ এটাও কিউ। ওকে, প্রশ্ন বলছে যদি ডিস্টেন্সটা হাফ করে দিই তাহলে কী হবে? ওয়াইটাকে যদি হাফ করে দিই তাহলে এদের মধ্যে ডিস্টেন্স আরটা কী হবে? মানে এক কথা আমার ওয়াই আর আর এর রিলেশনটা লাগবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে যে ওয়াই মানে কমলে আর কতটা কমে, এটাই যদি আমরা জানতে পারি যাই তাহলে হয়ে গেল, তাই তো। যখন দেখছি দুটো আধানের কোনো পরিমাণে চেঞ্জ করা হচ্ছে না, কিচ্ছু, নাথিং চেঞ্জিং, জাস্ট কি চেঞ্জ করা হচ্ছে, জাস্ট এটাকে হাফ, এখান থেকে বাঁধা হয়েছিল ওয়াই ডিস্টেন্সে বাঁধা হয়েছিল, সেই দড়িটাকে এবার হাফ ডিস্টেন্সে বাঁধবো, তাহলে তার মধ্যে যখন ওয়াই ডিস্টেন্সে বাঁধছি তখন তাদের মধ্যে বিকর্ষণ করার পরে যখন ব্যালেন্স হয়ে দাঁড়িয়ে আছে তখন তাদের মধ্যে ডিস্টেন্স আর হয়, তাহলে y/2 হলে কত হবে সেটা জানার জন্য আমাকে অবশ্যই জানতে লাগবে ওয়াই কী পরিমাণ চেঞ্জ হলে আর কী পরিমাণ চেঞ্জ হয়, অর্থাৎ ওয়াই আর আর এর রিলেশন কী। তার জন্য আমাকে কিসে হেল্প নিতে হবে? কিছুই না, আমি যদি এখানে আমরা কী বলে এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম করি তাহলে আমরা মোটামুটি রিলেশনটা পেয়ে যাবো। ফ্রি বডি ডায়াগ্রাম বলতে কি, এর উপর কী কী ফোর্স কাজ করছে সেগুলো দেখা, সেটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে। তো এখানে দুটো ফোর্স যে কোনো একটা মধ্যে, এটার দেখো বা এটার দেখো, এর ফ্রি বডি ডায়াগ্রাম করলেই হয়ে গেল। তাহলে এর উপর আমরা জানি সাপোজ এর একটা ওয়েট তো থাকবেই, ভর তো থাকবেই, মনে করে এম ভর হলে নিচের দিকে এমজি কাজ করবে, আচ্ছা এই বরাবর কাজ করবে টেনশন, মনে করো এটা অ্যাঙ্গেলটা থিটা, ওকে, তাহলে এই বরাবর টেনশন কাজ করলে এই বরাবর কাজ করবে থিটা হলে এটাও থিটা, এই বরাবর কাজ করবে টি কস থিটা, ওকে, আর এই বরাবর কাজ করবে টি সাইন থিটা, ওকে, আর এই বরাবর কাজ করবে ফোর্স, যেটা ইকুয়াল হবে কে ড্যাশ কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, ওকে। সমান রিলেশন করে দাও, যেহেতু ব্যালেন্স হয়ে আছে তো প্রত্যেকের সমান, তাহলে দিকে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কে ড্যাশ কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এদিকে টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, তাহলে এখান থেকে ভাগ করে দিলে টেন থিটা ইজ ইকুয়াল টু কে ড্যাশ কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এম জি হয়ে গেল। এখনও কিন্তু আমরা আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পাইনি, কিন্তু এবার পেয়ে যাবো কেমন করে, এই যে ট্যান থিটা, যদি ট্যান থিটা এখান থেকে দেখো তো ট্যান থিটা কী হবে, এখানেও তো আবার এটা আর হলে এটা r/2 আর এটা ওয়াই বলে দিয়েছে, তাহলে ট্যান থিটা হতো, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি মানে r/2 বাই ওয়াই, তাহলে ট্যান থিটা মানে আবার কি r/2 বাই ওয়াই, তাহলে ইকুয়াল টু এটাই, ওকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেয়ারফর r/2y আর কি ইজ ইকুয়াল টু কে ড্যাশ কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এমজি, ওকে। সবই মোটামুটি কনস্ট্যান্ট, মানে কে ড্যাশ তো কনস্ট্যান্ট, আধান দুটো কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, শুধু চেঞ্জ হচ্ছে ওয়াই আর আর, তাদের মধ্যে রিলেশন চেক করে নাও এখানে, বাকি সবকে রাখবো না আর, তাহলে এখানে শুধু এদিকে হয়ে গেল আর কিউব আর ওদিকে ওয়াই, আর কি থাকলো না ইন্টু কে,
বাকি সব কনস্ট্যান্ট করে দিলাম। দ্যাট ইমপ্লাইজ ওয়াই প্রপোর্শনাল টু নাকি আর কিউব। ব্যাস ঘেম হয়ে গেল। তাহলে ওয়াইয়ের সাথে আরের সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে যখন ওয়াইটা ওয়াই তখন ডিস্টেন্স আর, ওয়াই যখন ওয়াই তখন ডিস্টেন্সটা আর, যখন ওয়াইটা ওয়াই বাই 2 করে দিলাম তখন ডিস্টেন্সটা বের করবো। তাহলে আর বাই এটা করে দিলাম আর কিউব বাই আর ড্যাশ কিউব। ওয়াই প্রপোর্শনাল টু আর কিউব, এটা সম্পর্ক তো। তাহলে ওয়াইটা যখন ওয়াই তখন তাদের মধ্যে ডিস্টেন্স আর, ওয়াইটা যখন ওয়াই বাই 2 তখন ডিস্টেন্সটা দিলাম আর ড্যাশ। তাহলে এই রেশিও সমান হবে, কারণ এখানে কোনো একটা সমানুপাতিক হতে গেলে এ সমানুপাতিক বি বলতে গেলে এ বিভিন্ন মান যদি নিই তাহলে রেশিওগুলো সেম হয়। এ বিভিন্ন মানের বি বিভিন্ন মানের রেশিও সেম হবে যদি এ প্রপোর্শনাল টু বি হয়। এইটুকু আসলে জানো। দ্যাটস মিন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়াই ওয়াই তো কেটে যাচ্ছে, ওদিকে 2 হচ্ছে আর এদিকে হচ্ছে আর কিউব বাই আর ড্যাশ কিউব। তাহলে আর ড্যাশ কিউবটা দিকে নিয়ে চলে আসছে, অত না করে আর ড্যাশ কিউব ইকুয়াল টু আর কিউব বাই 2। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু আর বাই 2 টু দি পাওয়ার 1/3। তাহলে আর ড্যাশ হলো আর বাই 2 টু দি পাওয়ার 1/3। দেখি মিলল কিনা। অপশানগুলো কী কী আছে দেখে নাও। হ্যাঁ, অপশান ডি 1/3। 1/3 মানে 3√2, 1/3। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 1/3 আর বাই √3√2 মানে 2 টু দি পাওয়ার 1/3 এটাই। তাহলে এটা হলো অপশান ডি। ঠিক আছে, দেখো বোঝা গেল কি? এই প্রবলেমটা এই টাইপের প্রবলেম কিন্তু আবার আছে কিন্তু, হ্যাঁ, সেই জন্য এটাকে ভালো করে বুঝে নাও। গল্পটা কী ছিল? গল্পটা হলো যে দুটো আধান, সেম আধান, তাদের মধ্যে ডিস্টেন্স আর আছে, তাদেরকে একটা কোনো পয়েন্ট থেকে ঝোলানো হয়েছে দুটো দড়ির সাহায্যে। দড়ির লেন্থ বলেনি, কিন্তু এদের ভার্টিক্যাল লেন্থটা ওয়াই বলে দিয়েছে। এবার এই ওয়াইটা হাফ করতে গেলে এদের মধ্যে ডিস্টেন্স কত হবে, তার জন্য আমি একটা রিলেশন খুঁজলাম। প্রথমে এর এফবিডি করলাম, এফবিডি করে আমি ওয়াই আর আর এর মধ্যে একটা রিলেশন পেলাম। সেই রিলেশনকে ধরে আমরা ওয়াইকে কমালাম, তাহলে আর কতটা কমলো পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট 17 নম্বর কি বলছে, স্ক্রিন আসছে পড়ো। বলছে কিউ মানের দুটি বিন্দু আধান এক্স অক্ষের উপর প্লাস এ, ওটা এক্স ইকুয়াল টু প্লাস এ হবে, প্লাস মাইনাস এ হবে না, প্রিন্টিং মিস্টেক, এবং এক্স ইকুয়াল টু মাইনাস এ বিন্দুতে অবস্থিত। মানে দুটো আধান আছে, এটা মনে করো মূল বিন্দু 0,0, এটা হলো মাইনাস এ আর এটা হলো প্লাস এ, মানে অ্যাকচুয়ালি -a,0 প্লাস a,0। এখানে আছে একটা আধান কিউ, এখানে একটা আধান আছে কিউ। ওকে, ভালো কথা। এবার আর একটা এম ভর আর কিউ নট ইকুয়াল টু কিউ বাই 2 আধান মূল বিন্দুতে রাখা হলো। এখানে আছে কিউ নট ইকুয়াল টু কিউ বাই 2। ভালো কথা, এটাও একটা আধান। বোঝা যাচ্ছে যে এদের প্রত্যেকের ডিস্টেন্স এগুলো এ করে, মানে মূল বিন্দু থেকে বা কিউ বাই 2 থেকে। এবার বলছে কিউ নট আধানটিকে ওয়াই অক্ষ বরাবর কিছু পরিমাণ সরানো হলো, ওয়াই পরিমাণ অ্যাকচুয়ালি, আর যেটা আবার এতে খুবই কম। তাহলে মানে এগুলোর ডিস্টেন্স কিন্তু এ করে, এ করে ডিস্টেন্স। ওকে, এবার এর থেকে খুবই সামান্য এখানে ওয়াই ডিস্টেন্সে এই কিউ বাই 2টাকে নিয়ে চলে গেলাম। বড় কথা যে ওয়াইটা এর থেকে কিন্তু খুবই ছোট, মানে কম্পেয়ার এর সাথে যদি প্লাস মাইনাসে কোথাও আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াইটাকে আমরা নেগলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো ভালো কথা। তো রাখা হলে আধানটির উপর মোট প্রযুক্ত বল নিম্নলিখিত যে রাশিটা সমানুপাতিক হবে। আচ্ছা, তার মানে যখন আধানটাকে আমি এখানে নিয়ে গেছি তখন এই আধানটার উপর মোট প্রযুক্ত বল আমাকে বের করতে হবে। আচ্ছা, মোট প্রযুক্ত বল বের করার জন্য আমাকে কী করতে হবে? আমাকে দেখতে হবে যে আধানগুলোর মতো কী কী ফোর্স কাজ করছে এবং এর দ্বারা কী ফোর্স হচ্ছে, এর দ্বারা কী ফোর্স হচ্ছে এর উপর, এবং তার নেট কত। যদি এটার দেখো তাহলে এও কিউ, এ কিউ বাই 2, চিহ্ন দুটোরই সেম বলেছে, মানে এরা একে অপরকে রিপাল করবে। আমার একে দেখতে হবে খালি এর উপর রিপালসান আসবে। কী আসবে? রিপালসান আসবে F1। যদি এর কথা বলো তাহলে এও এর উপর কী করবে? রিপালসান করবে F2। ঠিক আছে, এবং তাদের আমার নেটটা লাগবে F1 আর F2। এবার যদি তুমি এটাকে থিটা ধরে নাও তাহলে 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 এটা থিটা হলে এটাও থিটা, আবার অনুরূপ কোণ হিসেবে ধরো এটাও থিটা ধরলাম, এটাও থিটা ধরলাম। এবার যেহেতু এটা থিটা কেন বলতে পারি, কারণ এই দুটো ডিস্টেন্স সেম। এটা যদি একটা হাইট হয় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজই তৈরি করবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের কী হয়? দুটো বাহু সেম, দুটো বাহু যখন সেম আছে
তাহলে সেক্ষেত্রে বা এমনি ম্যাথামেটিক্যালও দেখতে পারো, এটা অতিভুজ হবে √y² + a², এটা অতিভুজ হবে √y² + a²। তাহলে এটা থিটা হলে এটাকে থিটা হবে এর অনুরূপ কোণ, আর এটা থিটা হলে এটাও থিটা হবে এর অনুরূপ কোণ। এটা থিটা হলে এটাও থিটা হবে, ইয়েস, 71 কোণ হিসাবে, কিন্তু সেটা আমার কোনো কাজে লাগছে না। এবার এটা করলাম কেন? তাহলে এই যে ভেক্টরগুলোর মানে ফোর্সগুলোর কম্পোনেন্ট বার করতে পারবো। দেখো একটা এই q/2 আধানটার উপরে নেট ফোর্স বার করতে চাইছি। নেট ফোর্স বের করার দুটো টেকনিক, হয় দুটো ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল নাও, দিয়ে √f1² + f2² + 2f1f2 cos দ্যাট অ্যাঙ্গেল ইউজ করো, অথবা ফোর্সগুলোকে কম্পোনেন্টে ভাগ করে দাও, ভাগ করে মানে ইচ কম্পোনেন্টগুলো বের করো, করে লম্ব উপাংশগুলো বের করে নাও, করে নিয়ে তাদের নেট করো, ঠিক আছে? তো আমরা উপাংশ বিভাজন করে সংযোজন করাটাকে বেশি পছন্দ করি, ঠিক আছে? পরবর্তীকালে তড়িৎ দ্বিমেরু পড়ানোর সময় এটা কাজে লাগবে, যে উপাংশে বিভাজন করে কীভাবে সংযোজন করতে হয়। তো আমি দেখলাম এদিকে কাজ করছে f1, এদিকে কাজ করছে f2, তাহলে উপাংশে ভেঙে নিলাম, তার জন্য থিটাটা জেনে গেলাম। এটা থিটা হলে এটা হলো f2 cos θ, আর এটা সিমিলারলি এটা f1 cos θ। আর এদিকে দেখো, এদিকে f2 cos θ, এদিকে f1 cos θ, এটা এদিকে, আচ্ছা এটা কিন্তু এদিকেও কাজ করবে, এরও কাজ করবে, মানে এদিকে আবার f1 sin θ অ্যাজ ওয়েল অ্যাজ f2 sin θ, দুটোই কাজ করবে ওপর বরাবর। এবার দেখো যদি ফোর্সগুলো দেখি, চেক করি, তাহলে দেখবো f1 f2 বোথ আর সেম, যেটা হবে k ড্যাশ q ইন্টু q/2 আর কি বাই √y² + a² তার স্কোয়ার। দেখাটা বুঝলি কিনা? যদি f1 এর f2 মান দেখো, কেন বলো? f1 কত? এরো q, এরো q/2, এরো q, এরো q/2, ডিস্টেন্স এরো √a² + y², এরো √a² + y²। কুলম্বস ল কি বলে? k ড্যাশ ইন্টু দুটো আধানের গুণফল ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, দুটো সেম হবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করলে করতে পারো, কী হবে? k ড্যাশ q²/2 y² + a² স্কোয়ারটা যদি উঠিয়ে দাও, হলো এটা f1 f2 মান। তাহলে f1 f2 মান যেমন সমান, তাহলে f2 cos θ আর f1 cos θ সেম জিনিস, তাই না? তাহলে এরা দুজন একে অপরকে কেটে দিল। আর এদিকে f1 sin θ আর f2 sin θ একই দিকে কাজ করছে, সেম জিনিস হলেও তারা টোটাল হবে। অর্থাৎ নেট ফোর্স যদি দেখো, f net দ্যাট ইজ ইকুয়াল টু হবে f1 sin θ প্লাস f2 sin θ, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু k ড্যাশ q²/2 y² + a²। কী করে বললাম বলো? f1 আর f2 মান যেহেতু সমান, তো দুটোকে আমি সেম ধরে নিলাম, তো এটাকে 2f sin θ করে দিলাম, বা 2f1 sin θ বা 2f2 sin θ। তো 2 বসিয়ে যে কোনো একটা মান বসিয়ে দিলাম, f1 f2 সেমই তো মান বসিয়ে দিলাম। এবার থাকলো খালি sin θ। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু k ড্যাশ q²/2 y² + a² ইন্টু sin θ মান কী হবে দেখো? sin θ আমরা এখান থেকে করে নিচ্ছি, এটা যদি থিটা হয় তাহলে sin θ মানে লম্ব বাই অতিভুজ y/√a² + y²। ওকে, দ্যাট ইজ 2 k ড্যাশ q²y/2 y² + a² টু দি পাওয়ার, এখানে 1 এখানে হাফ, 3/2। আচ্ছা এবার দেখি, এবার দেখো ওখানে একটা কথা বলেছে যে যে ওয়াইটা নিয়ে গেছি সেই ওয়াইটা লেস দেন, তাই না? ওয়াইটা লেস দেন এ, তাহলে এ এর সাপেক্ষে ওয়াইটা খুবই ছোট, ঠিক আছে? যখন কোনো কিছু মানে কারোর সাপেক্ষে খুবই ছোট হয়, তখন তার যোগ টার্মে তাকে নেগলেক্ট করা যায়। তাহলে এই দুটো যোগে আমরা ওয়াইকে নেগলেক্ট করতে পারি। দ্যাট ইজ ইকুয়াল টু 2 k ড্যাশ q² ডিভাইডেড বাই 2, এদিকে হয়ে গেল শুধু a² টু দি পাওয়ার 3/2। তাহলে 2 কেটে যাচ্ছে, আর বারবার লিখে লাভ নাই, k ড্যাশ q²y/a³। এটা আসলো ফাইনালি f নেটের মান। তাহলে f নেটের মানে দেখলাম যে শুধুমাত্র y থাকছে, আর কিছু থাকছে না। দ্যাটস মিন এখান থেকে বলতে পারি f নেট বা ওই আধানটির উপর ক্রিয়াশীল ফোর্স ইজ প্রপোর্শনাল টু y। তার মানে একটা আধানকে, ওই আধানটাকে যখন আমি y ডিস্টেন্সের উপরে একবার নিয়ে গেলাম, তার উপর যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটার নেট মানে যে টোটাল ফোর্স কাজ করবে সেটা y এর সাথে সমানুপাতিক হবে। ওকে, তাহলে কোনটা অপশনটা হবে? অপশনটা হয়ে যাবে ক্ষেত্রে অপশন সি, অপশন সি। ওকে, চলো নেক্সট। আর আজকের অনুসরণীর দুটি আধানের মধ্যে পারস্পরিক বলের শেষ প্রবলেম 18। এটা পরিচ্ছেদে কটা আছে?
ক্লাস অলরেডি অনেক বড় হয়ে গেছে। পরিচ্ছেদে আছে আবার 11টা অঙ্ক। না, পরিচ্ছেদ পার্ট 2 আনতে হবে। এটা আর আগে চ্যাপ্টারের মতো না দাদা, ছোট ছোট নয় অঙ্কগুলো বড় বড়। এই পার্টে পরিচ্ছেদ করা যাবে না, এই পার্টটা আমি এটা লাস্ট করাচ্ছি। পরিচ্ছেদ সংক্রান্ত এটা এই পার্টে ছোট্ট করে একটা 11টা অঙ্কের ভিডিও পার্ট 2তে নিয়ে আসছি, ঠিক আছে? অনেকগুলো পার্ট হবে, হ্যাঁ, ছোটো ছোটো পার্ট হোক, 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পার্ট হোক, 2-2.5 ঘন্টা পার্ট হলে আপলোড করতে অসুবিধা হবে। হ্যাঁ আমার তাহলে আজকে এটা লাস্ট করাচ্ছি, 18টা করি, আজকের মতো শেষ করছি। এই টপিকের উপর আমরা এরপর তড়িৎ ক্ষেত্র বলরেখা ঢুকবো না। তড়িৎ ক্ষেত্র বলরেখাতে কত আছে রে? 40টা 19 থেকে, বাপরে ওটাও প্রচুর আছে। না দিকে উঠে যাচ্ছি, সরি, 32টা, মানে ওই 20 থেকে বলি ওই 13টা আছে। হ্যাঁ, এই পার্টটা করার সময় এটার ইয়েটাও পরিচ্ছেদটা করানো যাবে, কিন্তু এটার সঙ্গে পরিচ্ছেদটা করানো যাচ্ছে না, পরিচ্ছেদটা পরে করাবো। হ্যাঁ দেখো 18টা মোটা দেখো কী বলছে, পড়ো। দুটি একই রকম গোলককে, আচ্ছা এই অঙ্কগুলো তোমাদের একটু একটু কঠিন লাগতে পারে, প্রথম করছো তো, মানে দেখো কনসেপ্ট এইটুকু, এর বাইরে কিচ্ছু নাই। দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল Q1 Q2 বাই r², এই কিন্তু সব। তারপরে কি ব্যালেন্স খেলা বা কি সব গেম অফ ব্যালেন্স, গেম অফ ফিজিক্স। কনসেপ্টের বাইরে কিচ্ছু নাই, যেটুকু পড়িয়েছিলাম দেখো, এটাই কিন্তু কনসেপ্ট। দেখো পড়ো। দুটি একই রকম গোলককে একইভাবে তড়িৎ আহিত করে L দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলো। গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে D দূরত্বে গেল, সেই ডিটা আবার L এর থেকে ছোট। ভালো কথা। আচ্ছা, গোলক দুটি থেকে এবার স্থির হারে তড়িৎ ক্ষরিত হতে শুরু করলো। মানে এবার এদের মধ্যে যে আধানটা ছিল, মনে করো প্রথমে ছিল কিউ, এবার ধীরে ধীরে সেটা ক্ষরণ হতে শুরু করলো। বলো কথা। তাতে কি হবে, তারা একে অপরের দিকে এগিয়ে আসবে আর কি। তখন তারা ভি বেগে একে অপরের দিকে এগিয়ে আসছে, সেটা লিখেছে। তাহলে ভি আর এক্স এর সম্পর্ক, এক্স মানে তখন এক্স কিন্তু ওইটা বলতে বোঝাচ্ছে, যখন মনে করো কিছুটা এগিয়ে আসলো, তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্স, মানে ডি এর সম্পর্ক, অ্যাকচুয়ালি ডিটাকে তখন এক্স হয়ে যাবে। গল্পটা বোঝো, গল্পটা এরকম আছে, দুটো সেম আধান আছে, এরকম করে ঝুলছে এইটা দেওয়ানোর ক্ষেত্রে, ঠিক আছে? এবার কি হচ্ছে, এরা একে অপরের দিকে এগাচ্ছে। কেন এগাচ্ছে? কারণ এর আধান কমতে থাকছে। মনে করো একটা সময়, যে কোনো একটা মুহূর্তে মনে করো আধানটা এখানে চলে এসছে আর এটা এখানে চলে এসছে, তখন মনে করো আধান ধরলাম কিউ, কারণ কমে গেছে। এবার তখন তাদের মধ্যে ডিস্টেন্স যদি এক্স থাকে, তাহলে বলছে যে এখানে এবার আধান কমছে, মানে কি কিউতে কিউ হলো, মানে এক কথায় রেট কি, রেটটা আবার কনস্ট্যান্ট কিন্তু। তাহলে আধান ক্ষরিত হওয়ার রেট যদি বলো, তাহলে সেটা হবে ডিকিউ ডিটি। এটা কিন্তু আবার ধ্রুবক, ঠিক আছে? এটা আর আমাদের জানতে চেয়েছে যে মানে বেগ, মানে ভি এর সাথে এক্স এর সম্পর্ক কি, ভি অ্যান্ড এক্স এর সম্পর্ক জানতে চেয়েছে। ওকে ওকে, এটা আমাদের গল্প। তো প্রথমে আমরা যদি ইনিশিয়াল গল্পে আসি, ইনিশিয়াল গল্প কি বলে, এখানে এটাতে পরে আসছি, যেমন এটাতেই করি, আগে শুরুতেই করি, তারপর এখানে আসছি। যে এখানে যদি এমজি কাজ করে আর এখানে ধরে নাম এটা থিটা, ঠিক আছে? তাহলে এখানে কাজ করবে তোমার কি, এদিক কাজ করবে টান, এদিক কাজ করবে থিটা, হলে এটাও থিটা, তাহলে এটা টি কস থিটা, অনেকবার করালাম একই রকমভাবে। এদিক কাজ করবে টি সাইন থিটা, আর এদিক কাজ করবে কে ড্যাশ কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এই কাজ করবে। তাহলে এখান থেকে টি সাইন থিটা সমান এটা, টি কস থিটা এটা ভাগ করলে টেন থিটা ইকুয়াল টু কে ড্যাশ কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার এম জি। ওকে, এটা হলো এইখানে গল্প। কিন্তু সেই গল্পটা যখন আধান ক্ষরিত হওয়ার পর এই জায়গাতে নিয়ে যাব, তখন গল্পটা পাল্টে কী হবে, তখন গল্পটা পাল্টে হয়ে যাবে টেন থিটা ইজ ইকুয়াল টু, সেম গল্প থাকবে, কে ড্যাশে থাকবে, এটা কিউটা কিউ স্কোয়ার হয়ে গেলো, এখানে ডি স্কোয়ারটা মনে করো এই এক্স স্কোয়ার হয়ে গেল, প্রথমবার কী হয়ে গেল এক্স স্কোয়ার, এই ডিস্টেন্স যদি এক্স ধরি এক্স স্কোয়ার এম জি। বুঝতে পারলে? মানে আধান ক্ষরণ হওয়ার পর যদি গল্পটা ধরি, তাহলে এরকম কনসেপ্ট তো সেম। এখানেও যদি বলি এখানে এমজি কাজ করবে, এম তো আর কমেনি, এখানে এমজি, এখানে টেনশনও আর কমবে না,
সেম এখানে এমজি, এখানে টেনশন, এদিকে ফোর্স, এদিকে হলো টি কস থিটা, এদিকে টি সাইন থিটা, সেম জিনিস থাকবে। তারপরে চেঞ্জ হলো কি, ডি এর জায়গায় এক্স চেঞ্জ হয়ে গেলো, আর আধানটা কমে কিউ এর জায়গায় কিউ হয়ে গেলো। এবার যদি আমরা এবার যেহেতু আস্তে আস্তে তারা কাছাকাছি আসছে, এই থিটাটাকে স্মল ধরতে পারি। থিটাকে যদি আমরা স্মল ধরি তাহলে ট্যান থিটাকে আমরা সাইন থিটাও বলতে পারি। কেন বললাম স্যার সাইন থিটা? বিকজ থিটা 1 নম্বর স্মল, 2 নম্বর এখানে লম্বের কোনো ঠিকানা নেই। আমাদের এখানে দেওয়া আছে অতিভুজটা এল, ঠিক আছে, আর ভূমিগুলো দেওয়া আছে। যদি এক একটা ত্রিভুজ ধরি, এখানে ভূমিটা হতে হবে x/2, ঠিক আছে, এক ছোট্ট ত্রিভুজটার, তাহলে সাইন থিটা হতে পারি। সেটা বলে তারা বলতে পারি আমরা কি, এটা থিটা সাপেক্ষে লম্ব কোণটা এটা x/2 বাই অতিভুজ এল, x/2 বাই এল, তাই তো দেখি x/2 এটা অ্যাঙ্গেল লম্ব বাই ত্রিভুজ, হ্যাঁ, ইকুয়াল টু x/2l। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবার x/2l ইজ ইকুয়াল টু k ড্যাশ কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব এমজি বাই কে ড্যাশ 2l। ওকে ওকে, বা কিউ ইকুয়াল টু, আগে এখান থেকে বলে কিউ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই পুরো এমজি কে ড্যাশ 2l সব কনস্ট্যান্ট, ইকুয়াল টু কে করে দিলাম, এটাকে সি করলাম কনস্ট্যান্টে, সি কত হলো, কে হতো সি এক্স কিউব। তাহলে এখান থেকে বলতে পারি কী করবো, এখান থেকে ডেরিভেট করে দেখি, বাস এটা ডেরিভেট করে দাও, এটা ডেরিভেটিভ করে দিলে এদিকে 2q নাকি, আর কিউ তো আমি চাইছি না, থাক, তাহলে এখান থেকে কিউ বের করে নিই, কিউ আমি চাই না, এখান থেকে ডেরিভেটিভগুলো হতো বোথ সাইডে, তাহলে আসতো, কিন্তু আমি কিউ চাই না, ডিকিউ ডিটিটাই খালি চাই, কারণ কিউ এর মান আমি যেমন রাখবো না, তাহলে রাখলেও কোনো ব্যাপার ছিল না, যদি কনস্ট্যান্ট করতে পারো যেটা খুশি, ছাড়ো এটাই করো। তাহলে কিউ ইকুয়াল টু হলো √, সি এক্স কিউব বা সি এক্স টু দি পাওয়ার 3/2, সি এর রুট মানে আলাদা সি। তাহলে এখান থেকে যদি আমি ডি কিউ বাই ডিটি করি, তাহলে কী হবে, ডি কিউ বাই ডিটি করলে হবে সি 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1 করলে হাফ। তাহলে সি 3/2 লেখা দরকার নেই, সি হয়ে গেল এক্স টু দি পাওয়ার হাফ, এটা হলো ডি কিউ বাই ডিটি, ও সরি ইন্টু ডিএক্স ডিটি, কিন্তু এক্স কনস্ট্যান্ট না তো, যদি এক্স এর সাপেক্ষে বললাম, টি এর সাপেক্ষে হচ্ছে, তোটা এক্স এর সাপেক্ষে না তো, তাহলে ডিএক্স ডি থাকবে, তাহলে ইন্টু ডিএক্স বাই ডিটি। ওকে, এবার এই ডিএক্স ডিটি মানে ভি, দ্যাট ইমপ্লাই দেয়ার ফর, আচ্ছা ডিকিউ ডিটিও তো ইটস সেলফ কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট করে দিলাম, তাহলে সি ইজ ইকুয়াল টু সি ইন্টু এটা সি ড্যাশ করে দিলাম এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ভি, ডিএক্স ডিটি মানে ভি, দ্যাট ইমপ্লাইজ ভি ইজ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট, এদিকে নিচে আসলাম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট ইমপ্লাইজ ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে গতিবেগের সাথে এক্স এর সম্পর্ক হলো ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, অপশন ডি। দেখ ভাই বুঝলি কি না, ভালো অঙ্ক এগুলো, মানে সবে উঠলি তো 12-এ, হ্যাঁ নিটের অঙ্ক ভাই, এগুলো নিটে এসছে, তারপরে তোদের আসবে না এরকম ভাবিস না, তোদের আসতে পারে, যেমন বইয়ে আছে আসতেই পারে। এগুলো অঙ্ক মানে ধরা হয় যে কোশ্চেন কঠিন এসছে, কিন্তু কনসেপ্ট থাকলে কিসের কঠিন ভাই বল, তুই বল কী আছে অঙ্কটার মধ্যে। প্রথমে আমরা এই তো এফবিডি তো আমরা সেই ছোট্টবেলা থেকে 11 থেকে করছি, এফবিডি করে আমরা প্রথমে কী করলাম, আবার ট্যান থিটাকে সাইন থিটাতে কনভার্ট, এগুলো 11-এ প্রচুর করেছি। এক্স আর কিউ এর মধ্যে সম্পর্ক করলাম, কি এক্স আর কিউ এর সম্পর্ক থেকে আবার কিউ ডিকিউ বাই ডিটি করে চার্জের রেট মানে ক্ষয়িত হওয়ার রেটের সাথে বেগের সম্পর্ক দেখলাম, সেখান থেকে আবার একটা এক্স বেঁচে গেল, সেখান থেকে আমরা আবার এটা কনস্ট্যান্ট, যেহেতু চার্জ ক্ষয়িত হওয়ার রেটটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, সেখান থেকে আমরা বেগ আর এক্সের সম্পর্ক পেয়ে গেলাম। এই তো, সো আজকের মতো গাইস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে খুব তাড়াতাড়ি। সেখানে আমরা করবো কি, তড়িৎ ক্ষেত্রের এই টপিকটার উপরই, মানে দুটি আদানের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বলের ওপরই তোমার পরিচ্ছেদ সংক্রান্ত প্রবলেমগুলো, এমসিকিউ, পরিচ্ছেদ মানে বুঝতে পারলে তো, মানে টপিকটা যেখানে বইয়ে পড়ানো হয়েছে তারপরে যে 11টা এমসিকিউ আছে ওটা করে দেবো, ছোটো ক্লাস হবে, এটা দেখে নেবে। চলো নেক্সট, আর মানে কিছুদিন পরে দেখবে এই ক্লাসে লিঙ্কেই, মানে ডেসক্রিপশানেই ওই লিঙ্কটা থেকে যাবে পরিচ্ছেদটা, ঠিক আছে? চলো টাটা।